So hi everyone, this is Nilima and welcome to SOE Bangla 11 and 12. Today in this video, I'll be explaining with you about a very interesting short story that is called The Model Millionaire by Oscar Wilde. Okay, so about the publication date, it was first published in 1887 and later originally published in 1891. Okay. So writer সম্পর্কে তোমরা সেরকম কিছু জানার দরকার নেই, just know that he was a British writer and he has borrowed some French phrases or expressions, কিছু ফ্রেঞ্চ লাইন উনি ওনার এই গল্পটাতে গল্পের পারপাসে লাগিয়েছেন আর কি, যে কিছু ফ্রেঞ্চ ফ্রেজ ইউজ করেছেন। ঠিক আছে, ওর বাইরে আমাদের আর রাইটার সম্পর্কে সেরকম কিছু জানার দরকার নেই। তো চলো, আচ্ছা, before starting the story I would like to ask you something. মনে করো you are a very handsome guy, ঠিক আছে, মানে তুমি একদম টপ নচ, কাইন্ড অফ ক্র্যাশ মেটেরিয়াল বলতে পারো, মানে মেয়েদের কাছে কাইন্ড অফ ক্র্যাশ তুমি, ঠিক আছে। এবার মনে করো যে দ্য প্রবলেম ইজ তুমি আনএমপ্লয়েড, ওকে, মানে তুমি বেকার, মানে তুমি খুব হ্যান্ডসাম দেখতে, বাট দ্য প্রবলেম ইজ তুমি বেকার, তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। এবার বলো যে তোমার তাহলে সোসাইটিতে তোমার অ্যাকসেপ্টেন্সটা কী হবে, মানে হাউ উইড দ্য সোসাইটি ট্রিট ইউ, কীভাবে ওরা তোমাকে ট্রিট করবে। আমার যতদূর মনে হয় উইদাউট মানি আর উইদাউট বিউটি, মানে উইদাউট মানি মেল আর উইদাউট বিউটি ফিমেল, এই সোসাইটিতে খুব বেশি লোকজন অ্যাকসেপ্ট করে না। এটা তোমরা এখন ক্লাস 11-এ পড়ছো, এখন ঠিক বুঝতে পারবে না, কিন্তু তোমরা যখন মানে অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম তোমরা যখন যাবে ওই বিটুইন, মানে এই এজের মধ্যে, মানে মনে করো 25 থেকে 30-এর মধ্যে যখন যাবে, দেখবে যে তুমি যতই হ্যান্ডসাম হও, তোমার যদি টাকা না থাকে তাহলে সমাজে তোমার কোনো গুরুত্বই নেই, ঠিক আছে। এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে তুমি যদি বিউটিফুল না হও, সুন্দর না হও, তাহলে সেক্ষেত্রেও তোমাদের কাছে তোমাদের অ্যাকসেপ্টেন্স আবার সোসাইটিতে হবে না, তাহলে যেদিকেই যাবে সেদিকেই প্রবলেম। তো এটা তো গেলে একটা ব্যাপার। এবার নেক্সট প্রবলেম হচ্ছে, মনে করো তুমি বেকার, তুমি হ্যান্ডসাম খুব, ইটস ওকে, বাট উইদাউট মানি। এইবার মনে করো ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড, তোমার একটা গার্লফ্রেন্ড আছে, তো কী মনে হয় রিলেশনশিপ সারভাইভ করবে আর না? ইন মোস্ট অফ দ্য কেসেস নো, ঠিক আছে, মানে শুনতে খারাপ লাগলেও ইন মোস্ট অফ দ্য কেসেস এটা সারভাইভ করে না, বিকজ আইদার মেয়েটা তোমাকে ছেড়ে চলে যাবে নিজে থেকেই, আর তার পেরেন্টস তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে যে তাহলে বেকার ছেলে কি প্রেম হবে না? অ্যাকচুয়ালি এই সোসাইটিতে একটু হার্স, তো মানে মডার্ন সোসাইটিতে আগেও ছিল, এখনও বেকার ছেলের প্রেম করতে নেই, লোকে বলে কথাটা যে বেকার ছেলের প্রেম করতে নেই। আর আগলি মেয়ে, মানে যেটা আর কি সো কল্ড আগলি বলে বলা হয় মেয়েদেরকে, সেক্ষেত্রেও সমস্যা যে তাকেও খুব একটা কেউ পছন্দ করে না, ঠিক আছে। তো এইবার আমি কেন বললাম এগুলো, কেন জিজ্ঞেস করলাম যে তোমাদের কাছ থেকে যে কেন একটা ছেলে অ্যাকসেপ্টেন্স কতটা সোসাইটিতে যে কিনা বেকার অথচ হ্যান্ডসাম, মানে হ্যান্ডসাম আমাদের বিউটি একটা না একটা সময় ক্ষয়ে যাবে, বাট সোসাইটিতে তুমি কতটা সেটেলড লোক তোমার সেটাই দেখবে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লোক দেখবে তুমি কত ইনকাম করো, ওকে। সো আমাদের এই গল্পের যে হিরো, তার কন্ডিশনও খানিকটা এইরকম, মানে খানিকটা কি একেবারে এরকম, মানে ক্রিটিক্যাল কন্ডিশন, যে সেও একই অবস্থা, জাস্ট রূপ দিয়ে তো কিছু চলে না, টাকা পয়সা নেই। এবার আমাদেরকে দেখতে হবে ইন কোর্স অফ দ্য স্টোরি, আমাদেরকে এটাই দেখার যে সে কি তার ভালোবাসাকে বাঁচাতে পারবে নাকি সিচুয়েশনের কাছে হেরে যাবে। তো চলো আমরা সেটা দেখে নেব। আচ্ছা, ওয়েট, তোমাদের কি মনে হচ্ছে না যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ গিভিং দিস টাইটেল দ্য মডেল মিলিয়নিয়ার? আমি তো এক্ষুনি বললাম যে আমরা যে হিরোর কথা জানতে চলেছি সে একেবারে পেনিলেস, মানে তার তো একেবারে টাকা পয়সা নেই। তাহলে হু ইজ দিস মডেল মিলিয়নিয়ার? মডেল মিন্স ইউ অল নো যে মডেল মানে একজন আইডিয়াল কেউ হবে, তাকে বলা হয় মডেল, আর মিলিয়নিয়ার মিন্স কোটিপতি। তাহলে আমরা কি দেখবো যে ইন কোর্স অফ দ্য স্টোরি আমাদের যে হিরো আছে সে কি মিলিয়নিয়ার হয়ে যাবে, মানে এমন কিছু হবে, লটারি পাবে, বা এই যে মুভিতে হয় না প্রথমে একদম নায়ক ভীষণ গরিব থাকে, তারপর এমন কিছু করে, ঠিক আছে, ইউপিএসসি ক্র্যাক করে ফেলে, বিজনেসম্যান হয়ে যায় এই কয়েকদিনের মধ্যে, তারপর এমন বাড়ি গাড়ি করে সবার সামনে এমন করলো, নায়িকার বাবা তাকে দিয়ে গেল, নায়িকাকে নিজেই দিয়ে গেল এর কাছে, ঠিক আছে, এরকম কিছু হতে চলেছে? নাকি মডেল মিলিয়নিয়ার অন্য কেউ, বা কি হতে চলেছে যে আমাদের হিরো সে কি একদম পেনিলেস থেকে একেবারে বড়লোক হয়ে যাচ্ছে? সেটাও একটা সাসপেন্স। সো আই এম নট গোয়িং টু গিভ ইউ দ্য স্পয়লার, কারণ কি
ইফ ইউ হ্যাভ নট রেড দ্য টেক্সট অলরেডি তাহলে কিন্তু আমি একটা সাসপেন্স হিসেবেই রাখবো, আর যখন আমি 1 by 1 লাইন বাই লাইন এক্সপ্লেন করবো তখনই তোমরা জানতে পারবে যে অ্যাকচুয়ালি মডেল মিলিয়নিয়ারটা কীভাবে হলো, আর আমাদের হিরো কি আলটিমেটলি তার স্বপ্নের নায়িকাকে পাবে না পাবে না। লেটস গো, চলো দেখে নেওয়া যাক যে আমরা এই যে গল্প, আপাতত এই যে একটা ছবি দিয়ে দিয়েছি আমি কাইন্ড অফ, এইটাকে তোমরা রাখতে পারো। আর নেক্সট চলো দেখা যাক। এক্সকিউজ মি। দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। আচ্ছা, ওয়াইল্ড স্পেলিংটা অনেকে ভুল করে, WILD করে দেয়। ওয়াইল্ড মানে তো জঙ্গলি বা বন্য, বাট ওয়াইল্ড WILDE, অস্কার ওয়াইল্ড। ক্লিয়ার? চলো। Unless one is wealthy, there is no use of being a charming fellow. Charming means you all know attractive, ঠিক আছে, খুব পার্সোনালিটি, charismatic personality, ঠিক আছে। তো unless one is wealthy, there is no use in being a charming fellow. যদি তুমি wealthy না হও, তোমার যদি টাকা পয়সা না থাকে, তাহলে কোনো লাভ নেই তোমার চার্মিং ফেলো হয়ে, মানে হ্যান্ডসাম হয়ে কোনো লাভ নেই যদি টাকা পয়সা না থাকে। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। প্রিভিলেজ মানে অ্যাডভান্টেজ, ঠিক আছে। আচ্ছা, আই এম চুজিং অ্যানাদার কালার ফর দ্য সেক অফ দিস। সো রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। প্রিভিলেজ মানে অ্যাডভান্টেজ, যেগুলো বাই বার্থ পাওয়া যায়, মানে যার জন্য অনেক কিছু কষ্ট করতে হয় না। মানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা বাই বার্থ প্রচুর বড়লোক হয়, মানে তাদের প্রচুর টাকা পয়সা থাকে, বাবা মায়ের অনেক টাকা পয়সা থাকে, আর কেউ আমরা কি মধ্যবিত্ত বা একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মাই। তো সেক্ষেত্রে কী মনে হয়, যারা অ্যাডভান্টেজটা, যাদের বাবা মা রিচ অলরেডি, তারা সেই অ্যাডভান্টেজটা পাবে, তাই না? শাহরুখ খানের ছেলে শাহরুখ খানের যে সাম্রাজ্য, সেখানেই রাজ করবে, নিশ্চয়ই সেখানে অন্য কোনো গরিব ছেলেকে দেবে না। সিমিলারলি একজন পেরেন্টস যদি বড়লোক হয়, নিশ্চয়ই তার সুবিধাগুলো তার ছেলেমেয়েরাই ভোগ করবে। তাহলে বলছে রোম্যান্স বা এই যে রোম্যান্টিক অ্যাফেয়ার, প্রেম ভালোবাসা, এগুলো কাদের কাজ? যারা বড়লোক হয়, ঠিক আছে। তাহলে নট দ্য প্রফেশন অফ আনএমপ্লয়েড, এটা একটা আনএমপ্লয়েডের কাজ নয়, মানে আনএমপ্লয়েড মানে বেকার, একটা বেকার ছেলের কাজ প্রেম ভালোবাসা নয়, এটা কাদের কাজ? যারা কিনা প্রিভিলেজ, যারা কিনা ওই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, তাদের কাজ। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক। প্র্যাকটিক্যাল মানে একদম লজিক্যাল, ঠিক আছে। গরিব মানুষের অত স্বপ্ন দেখতে নেই, গরিব মানুষের অত গড্ডালিকা স্রোতে গা ভাসিয়ে দেওয়ারও কোনো ব্যাপার নেই। গরিব মানুষ সবসময় প্র্যাকটিক্যাল হতে হবে, কারণ তাদের হতেই হয়। টাকা পয়সা নেই, এদিকে ঘরে চাল ফুটো, এদিকে আমি লাখ টাকার স্বপ্ন দেখে যাচ্ছি, এরকম তো হয় না, বা প্রেম করছি, তা তো হবে না। সেই জন্যই বলে যে গরিব মানুষের প্রেম টেকে না, আর সেই কারণেই বলা হয় যে পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক। প্রোজাইক মানে কি? পোয়েট্রি কারা ভাবে, পোয়েট্রি মানে বেশ স্বপ্নের জগতে বিচরণ করছি, ঠিক আছে, বাট না, পোয়েট্রির অপোজিট হচ্ছে প্রোজাইক। প্রোজ থেকে কথাটা এসেছে, প্রোজাইক মানে তোমাকে লজিক্যালি বাস্তববাদী হতে হবে। ক্লিয়ার? তাহলে পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক। ইট ইজ বেটার টু হ্যাভ আ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। তোমার একটা পার্মানেন্ট ইনকাম থাকা দরকার দ্যান টু বি ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং মানে কি? চার্মিং, ইন্টারেস্টিং, ঠিক আছে। লোকের সামনে বেশি ইন্টারেস্টিং ভাবসাব করে লাভ নেই, তার থেকে বেটার যদি তোমার একটা পার্মানেন্ট ইনকাম থাকে। এটা সত্যি, এটা একটা হার্শ রিয়ালিটি। These are the great truths of modern life which Huey Erskine never realized. এইটা হচ্ছে কঠিন একটা সত্যি, ঠিক আছে, যেটা কিনা কে রিয়েলাইজ করেনি? আমাদের হিরো। আমাদের হিরো কখনো রিয়েলাইজ করেনি এটা, যে টাকা পয়সা ইনকাম করতে হবে, মানে রিয়েলাইজ করেছে হয়তো, বাট সেইভাবে সাকসেসফুল হতে পারেনি। তো উনি বলছেন, মানে হিউই আর্স্কিন, এটা অনেকেই উচ্চারণ করে হিউগি বলে উচ্চারণ করে, বাট হিউই আর্স্কিন, নো প্রবলেম, হিউগি বললেও প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ উইচ হিউই আর্স্কিন নেভার রিয়েলাইজ। ও কখনো এটা রিয়েলাইজ করেনি। ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স। ইন্টেলেকচুয়ালি মানে একটু বুদ্ধিদীপ্তভাবে দেখতে গেলে, লজিক্যালি ভাবতে গেলে তার খুব একটা ইম্পর্টেন্স সোসাইটিতে ছিল না, ঠিক আছে। হি নেভার সেইড আ ব্রিলিয়ান্ট অর ইভেন ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ। দেখো সমাজে কারা ফেমাস মনে হয়? এক তোমাকে খুব ভালো কাজ করতে হবে, আর এক তোমাকে খুব খারাপ কাজ। যেমন নেতাজিকে সবাই চেনে, রবীন্দ্রনাথ টেগোরকে সবাই চেনে, আবার কাকে চেনে? ধরো একটা টেররিস্টকেও সবাই চেনে। তাহলে কোনটা ভালোভাবে চেনে? একটা ফেমাস, একটা ইনফেমাস। তাহলে তুমি যদি ফেমাস কিছু করো, তুমি যদি মানুষের ওয়েলবিংয়ের জন্য কাজ করো, তাহলে তোমাকে লোক চিনবে। আর একরকমভাবে লোক তোমাকে চিনবে কবে? তুমি যদি খারাপ কিছু করো, খুন করো, মার্ডার করো, আরও নোংরা ধরনের কাজকর্ম করো, তাহলে তোমাকে লোক চিনবে। কিন্তু আমাদের হিউই একদম অ্যাভারেজ, একদম নিউট্রাল। ও জীবনে কখনো খুব ভালো কিছুও করেনি, আবার খুব খারাপ কিছুও করেনি, যাতে লোকে ওকে চিনবে, ঠিক আছে।
আচ্ছা, ও কখনো খারাপ কিছু ভালো কিছু বলেনি, বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, বাট তার কোয়ালিটি কী ছিল, এক্সট্রিমলি হ্যান্ডসাম, ওকে, উইথ ক্রিস্প ব্রাউন হেয়ার, ক্রিস্প মানে শার্প একদম, ঠিক আছে, একদম ক্লিয়ার ব্রাউন কালারের হেয়ার ছিল, ক্লিয়ার কাট প্রোফাইল। আর প্রোফাইল মানে আবার ফেসবুক প্রোফাইল ভেবে নিও না, ফেসবুক প্রোফাইল না, প্রোফাইল মানে টপ টু বটম, ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ক্লিয়ার কাট প্রোফাইল ছিল। অ্যান্ড হিজ গ্রে আইস, তার ধূসর কালারের চোখ ছিল। ওর অ্যাপিয়ারেন্সটা কিন্তু ইম্পর্ট্যান্ট, পড়ে নেবে, ঠিক আছে। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন, মানে এতটাই হ্যান্ডসাম ছিল যে শুধুমাত্র যে ফ্রেন্ড সার্কেলে উনি পপুলার ছিলেন তা নয়, মহিলাদের মধ্যেও যথেষ্ট পপুলার, মানে ওই ক্রাশ, মেয়েদের ক্রাশ বলা যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, তার জীবনে সব কিছুই করে ফেলেছিল এক্সেপ্ট মেকিং মানি, টাকা পয়সা ইনকাম ছাড়া জীবনে সব কিছু করে ফেলেছে, মানে সব দিক থেকে। অ্যাজ আ হিউম্যান বিং ও খুব ভালো, দেখতে ভালো, আচার আচরণ, বিহেভিয়ার সব কিছু ভালো, বাট টাকা নেই। হিজ ফাদার হ্যাড বেকুয়েড মিনস ইনহেরিটেন্স সূত্রে পাওয়া, মানে বংশের উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়া। তোমার বাবা মায়ের থেকে তুমি যা কিছু উত্তরাধিকার সূত্রে পাবে, মনে করো মেয়েরা গয়নাগাটি পায়, ছেলেরা প্রপার্টি পায়, তো আমরা কি পাই বংশ, মানে উত্তরাধিকার সূত্রে হয় গয়না, মানে তারপরে হচ্ছে প্রপার্টি, বড় বিল্ডিং, ঠিক আছে, কার, এগুলো আমরা মানে উত্তরাধিকার সূত্রে পাই। বাট ও কি পেয়েছে, ও পেয়েছে একটা ক্যাভালরি সোর্ড অ্যান্ড হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার। সো একটা ক্যাভালরি সোর্ড, ক্যাভালরি মিন্স দ্য সোলজার্স, সেই সমস্ত সোলজারদেরকে বলা হচ্ছে যারা কিনা যুদ্ধ করেছে, মানে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করলে তাদের ক্যাভালরি বলা হয়, ঠিক আছে, সেই সমস্ত সোলজারকে। তো ওই যুদ্ধে, এবং মানে ও বাবা ওর জন্য কী দিয়ে গেছে, একটা সোর্ড দিয়ে গেছে, তরোয়াল, মানে তরোয়াল নিয়ে করবে কি ও, ঠিক আছে। আর হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার, এই ওয়ারটা ওয়াজ ফট বিটুইন স্পেন অ্যান্ড পর্তুগাল, একদিকে ছিল স্পেন অ্যান্ড পর্তুগাল, আর একদিকে মানে ফ্রেঞ্চরা ছিল, ফ্রান্স, ঠিক আছে। তাহলে এই দুজনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে পেনিনসুলার ওয়ার, আর সেই যুদ্ধে ওর বাবা পার্টিসিপেট করেছিল অ্যাজ আ ক্যাভালরি, ওকে। এবং সেই হেতু যে জিনিসগুলো রেখে গেছেন সেটা হচ্ছে যোদ্ধা, উনি অবভিয়াসলি টাকা পয়সা, জুয়েলারি এইসব রেখে যাবে না, বা ছেলের জন্য অন্য কিছু রেখে যেতে পারবে না, ক্যাভালরি সোর্ড রেখে গেছে, একটা হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার। এবার তুমি বলো, একটা ছেলে, এত হ্যান্ডসাম একটা ছেলে, তার কি আদৌ এইসবে কোনো কাজ আছে? তার তো টাকা পয়সা রেখে গেলে তবু না কাজে দিত, ঠিক আছে। তো 15 ভলিউমস, এটা ইম্পর্ট্যান্ট। ওই যে হিস্ট্রিটা বইটা ছিল, ওটা কত ভলিউমের বই ছিল, মানে কতগুলোর বই ছিল, ভলিউম মানে একটা একটা পার্ট, ঠিক আছে, 15টা। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস, প্রথম জিনিসটা মানে যে ক্যাভালরি যে শোরটা ছিল, ওটা কোথায় ঝুলিয়ে রেখেছিল, লুকিং গ্লাস মানে কি মিররের কাছে লুকিয়ে মানে ঝুলিয়ে রেখেছিল। অ্যান্ড পুট দ্য সেকেন্ড ওয়ান শেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন। রাফস গাইড হচ্ছে একটা মানে গাইড, একটা বইয়ের নাম, রাফ বলে যে রাইটারটা উনি লিখেছিলেন, তাই রাফস গাইড পুরোটাই একটা বইয়ের নাম, রাফস গাইড। আর বেইলিজ ম্যাগাজিন, এই ম্যাগাজিন এবং এই বইটার মাঝখানে কোনটা রাখা আছে, এই যে হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার, ওই জিনিসটা রাখা আছে। অ্যান্ড লিভড অন 200 আ ইয়ার, ইম্পর্ট্যান্ট, এক বছরে 200 টাকা তো নয়, ওদের পাউন্ড ছিল, ঠিক আছে, 200 ইয়ার, দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম। তাহলে ওর কাছে কী কী ছিল, একটা হচ্ছে ক্যাভালরি সোর্ড ছিল, যেটা ও লুকিং গ্লাসের কাছে ঝুলিয়ে রেখেছিল, আর সেকেন্ড কী ছিল, হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার, যেটা কী করেছিল ও বেইলিজ ম্যাগাজিন আর রাফস গাইডের মাঝখানে জাস্ট ঢুকিয়ে ওখানে রেখে দিয়েছিল, ঠিক আছে। আর কি ছিল, ওর কীভাবে দিন কাটতো, মানে হাত খরচ কে দিত, ওর এক আন্ট ছিল, সে কী করতো 200 টাকা না 200 পাউন্ড একটা ইয়ারলি ওকে মানে হাত খরচ চালানোর জন্য দিত, আর সেই দিয়েই ওর আর কি বছর চলতো। হি হ্যাড ট্রাইড এভরিথিং। আচ্ছা ওয়েট, ও কিন্তু এমন নয় যে ও একেবারে বেকার ছিল, ও অনেক কিছু ট্রাই করেছে। এরকম হয় না যে লাক ফেভার করে না, তুমি অনেক কাজ করলে, অনেক কিছু করলে, স্টিল তোমাকে লাক ফেভার করছে না, তুমি কোনো বিজনেসেই তুমি সেইভাবে সাকসেসফুল হতে পারছো না। তো ও অনেক কিছুই ট্রাই করেছে। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থস। স্টক এক্সচেঞ্জ মানে তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। স্টক মার্কেট আছে যেখানে কিনা বিজনেসম্যান বা এন্টারপ্রেনার যারা আছেন, বা কি বলবো, যারা টাকা পয়সা প্রচুর ইনভেস্ট করে, সেখান থেকে স্টক মার্কেটে স্টক প্রাইস হাই হয়, লো হয়, ঠিক আছে। এটা কাইন্ড অফ
এগুলো বড় লোকদের ব্যাপার স্যাপার, ঠিক আছে, যারা করে তারা জানে, আমি ওই ব্যাপারে খুব বেশি জানি না, কারণ আমার ওই সমস্ত স্টক মার্কেটের ব্যাপার স্যাপার নেই। যতটুকু জানি যে এটা স্টক মার্কেট মানে বিজনেসম্যানরা ইনভেস্ট করে, আর সেখানে প্রাইস হাই হয় লো হয়, রিস্কের ব্যাপার থাকে, কখনো খুব বেশি টাকা পেয়ে যায়, তো এরকম একটা মানে রিস্ক আছে বলেই না টাকাটা পাচ্ছে। তো এখানে বলেছে যে উনি স্টক মার্কেটে ট্রাই করেছিলেন, বাট হোয়াট ওয়াজ আ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তোমরা ভাবছো যে এখানে বাটারফ্লাই, বুলস, বিয়ার্স এগুলো কোথা থেকে আসছে? স্টক মার্কেটের কথা হচ্ছিল। স্টক মার্কেটে যতদূর আমি জানি যে স্টক মার্কেটে বুলস, বিয়ার্স আর বাটারফ্লাইজ বলে তিনটে টার্ম আছে। বুলস মানে যখন প্রাইসটা রাইজ করে, বা ইট ওয়াজ এক্সপেক্টেড টু বি মানে টু রাইজ, ঠিক আছে, এটা রাইজ করবে। আর বুলস, আর তার সাথে কী থাকে বিয়ার, বিয়ার মানে যখন প্রাইসটা ফল করে, নেমে যায়, একটা হাই হয়ে যায় একটা নেমে যায়। এবার এর মাঝখানে নিউট্রাল স্টেটটা কোনটা? সেটা হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই মানে যারা কিনা ইনভেস্ট করে, বাট এমন বেশি ইনভেস্ট করে না যে খুব বেশি হাই হয়ে যাবে বা রিস্কের মধ্যে নিচে নেমে যাবে, তা না, তারা খুব কম ইনভেস্ট করে হয়তো, সেই জন্য লাভটাও খুব কম হয় আর লসটাও খুব কম হয়। এবার এরকম মানুষরা টিকতে পারে? তুমি যদি বেশি টাকা দাও তবেই না তোমার হুড় করে সেটা বেড়ে যাবে, আবার যদি কম মানে ডাউন হলেও বেশি ডাউন হবে, সেই রিস্কটা যারা নেয় তাদের সেইভাবে বাড়ে। কিন্তু আমি যদি সেইভাবে রিস্ক না নিই তাহলে আমি তাদের মধ্যে কম্পিট করবো কী করে, তাই না? তো বলেছে হোয়াট ওয়াজ আ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স। হি হ্যাড বিন আ টি মার্চেন্ট ফর লিটল লঙ্গার। টি মার্চেন্ট মানে টি সেলার, টি নিয়ে কাজকর্ম, চায়ের বিক্রেতা ঠিক না, মানে টি সেল করে, বাই করে, তো ট্রেডার বলতে পারো। তো চা বিক্রি নয়, চায়ের বিজনেস করা, ঠিক আছে, চায়ের বিজনেস করেছে, বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকো অ্যান্ড সৌচাং। পিকো ইজ আ কাইন্ড অফ গ্রেড অফ আ টি, মানে কীরকম গ্রেডের টি, কীরকম মানের টি। আর সৌচাং হচ্ছে কাইন্ড অফ ব্ল্যাক টি, এক ধরনের এক চায়ের প্রকার একটা। তো এই দুটো চা নিয়ে ডিল করতে করতে ও এক্সস্টেড হয়ে গেছে, ওর ভালো লাগছে না আর, মানে এই বিজনেসে ওর আবার মানে হয়নি, প্রফিট করতে পারেনি। দেন হি হ্যাড টায়ার্ড সেলিং ড্রাই sherry, ইম্পর্টেন্ট, ড্রাই sherry। sherry ইজ হোয়াট? sherry ইজ আ কাইন্ড অফ ওয়াইন, যেটা কিনা খুব সুইট ওয়াইন, জানো, লিকার, এক ধরনের লিকার, অ্যালকোহল। তো সেখানে না, আমি সেভাবে জানি না, মোটামুটি অ্যালকোহল বা লিকার জানো, ওয়াইন, ঠিক আছে। তো ড্রাই sherry কাইন্ড অফ সুইট, ঠিক আছে, খুব বেশি সুইট নয়। তো ড্রাই মানে একেবারে শুকনো নয়, এটা ড্রাই sherry বলা হয়, কারণ হয়তো মিষ্টি নয় সেই কারণে। দ্যাট ডিড নট আনসার, যেটা কিনা আনসার করতে পারেনি, মানে কি যেটা সেই লেভেলে প্রফিট করতে পারেনি। মানে উনি ওয়াইন বিজনেসও করেছেন, চায়ের বিজনেস করেছেন, স্টক মার্কেট করেছেন, ওয়াইন বিজনেস করেছেন, তারপরেও এটা ডিড নট আনসার। দ্য sherry ওয়াজ আ লিটল টু ড্রাই, মানে ড্রাই করার দরকার, বাট এতই ড্রাই করে ফেলেছে লোকজন আর ভালো লাগছে না, তাই জন্য লোকজন আর কিনছে না, সেই জন্য বিজনেস লস হয়ে গেছে। আলটিমেটলি হি বিকেম nothing but a delightful, ineffectual young man with a perfect profile but no profession. তাহলে আলটিমেটলি ও কীরকম মানুষ হয়ে গেছিল? ও ক্লিয়ার কাট প্রোফাইল, দেখতে ভীষণ সুন্দর, বাট পারফেক্ট প্রোফাইল আছে, বাট নো প্রফেশন, কোনো কাজ নেই, মানে বেকার, কিন্তু হ্যান্ডসাম একটা ছেলে, ঠিক আছে। এবার আসবে আসল টুইস্ট। টু মেক দ্য ম্যাটার ওয়ার্স, হি ওয়াজ ইন লাভ। একেই গরিব বেচারা, তার উপরে প্রেমে পড়েছে। কী হবে এবার? Here the girl he loved was Laura Martin, important, Laura Martin হচ্ছে ওর গার্লফ্রেন্ড, ঠিক আছে। দ্য ডটার অফ আ রিটায়ার্ড কর্নেল, কর্নেল মানে হচ্ছে মিলিটারি অফিসার যারা থাকে তাদের একটা হাই র্যাঙ্কের অফিসারকে বলা হয় কর্নেল। তো সেই কর্নেলের মেয়ে হচ্ছে লরা, ঠিক আছে। who had lost his temper and his digestion in India and had never found either of them again. সেই কর্নেল কী করেছে, কোনো একটা সময়, এটা কিন্তু ব্রিটিশ মানে স্টোরি হচ্ছে, ইংল্যান্ডের স্টোরি, উনি কোনো একটা সময় ইন্ডিয়া ভিজিট করেছিলেন এবং তারপর ওনার টেম্পার কোনোভাবে মানে মেজাজ হারিয়ে ফেলেছেন, কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল যে ইন্ডিয়াতে এসে ওনার মেজাজ হারিয়ে গেছে, আর ডাইজেশন মানে হচ্ছে হজম শক্তিও গণ্ডগোল হয়ে গেছে, এমন কিছু ভুলভাল, আমরা তো ইন্ডিয়ানরা তো খাই যাচ্ছে তাই জিনিসপত্র, তো সেই সব খেয়েই হয়তো ওর মানে ওনার পেটের ডাইজেশন মানে ক্ষমতা লস হয়ে গেছে, আর সেগুলো কখনো নেভার ফাউন্ড আইদার অফ দেম আগেইন, তাদেরকে কখনো আর সেগুলো ফিরে পায়নি, মানে সেই মেজাজ সেখান থেকেই বিগড়ে আছে আর হজমের গণ্ডগোল, ঠিক আছে। লরা অ্যাডোর্ড হিম, কাকে অ্যাডোর করতো? অবভিয়াসলি আমাদের হিউইকে। লরা খুব ভালোবাসতো, কাইন্ড অফ পুজো করতো তাকে। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস আর শু স্ট্রিংস,
হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস মানে জুতোর লেস। এবার কি মনে হচ্ছে যে সে তার গার্লফ্রেন্ডের জুতোর লেসকে কিস করবে? না, এটা একটা এমন ইডিওমেটিক ফ্রেজ বলতে পারো যে জুতোর লেসকে কিস করা মানে তার জন্য তার প্রেমে যত নিচে নামতে পারে, মানে জীবনে যা কিছু করার যতটা নিচে নামার হয় তাকে ভালোবেসে ততটা নিচেই নামতে পারবে, ঠিক আছে? এটা রেডি টু কিস আর শু স্ট্রিংস মানে তার জন্য যা করতে হয় তাই করবে, ঠিক আছে? এটা লিটারাল মিনিং ওইভাবে নেবে না, এভাবে হবেও না। দে ওয়্যার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন। তারা লন্ডনে কী হয়েছিল? হ্যান্ডসামেস্ট কাপল, তারা সব থেকে বেশি হ্যান্ডসাম কাপল ছিল। অ্যান্ড হ্যাড নট আ পেনি পিস বিটুইন দেম। তাদের মাঝখানে পেনি পিস মানে তাদের টাকা পয়সা কিছুই নেই, দুজন কানাকড়িও নেই। মানে পেনি পিস মানে একদম পাতি বাংলা ভাষায় বলতে পারো কানাকড়িও নেই, ঠিক আছে? অথচ দুজন সংসার করার স্বপ্ন দেখছে। দ্য কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট। কলোনেল অ্যাজ আ পার্সন হিউইকে খুব ভালোবাসতেন, মানে উনি ভালো মানুষ, অবভিয়াসলি আমাদের হিউই খুব ভালো মানুষ, সেই কারণে কর্নেল ওকে ভালোবাসতেন। বাট এমন নয় যে তোমাকে আমি ভালোবাসি বলে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দেবো, তাই তো নয় না। আমি অ্যাজ আ ফাদার আমার তো এইটুকু চাওয়া পাওয়া থাকতেই পারে যে আমার মেয়ে যার সাথে বিয়ে করবে তার নিশ্চয়ই সেই রকম কিছু থাকুক, বাট আমি তো তোমাকে ভালোবাসি, দ্যাট ডাজন্ট মিন যে আই উইল গেট মাই ডটার টু ম্যারি উইথ ইউ। তো এই পর্যন্ত হলো। নেক্সট দেখো, come to me my boy when you have got 10,000 pounds of your own. যখন আমাদের হিউই অ্যাপ্রোচ করেছিল ওর বাবাকে যে আই উড লাইক টু ম্যারি ইউর ডটার, তখন ওর বাবা কি বলেছিল যে আমার কাছে আসবে যখন তোমার কি থাকবে 10,000 পাউন্ডস, তোমার কাছে যখন 10,000 পাউন্ড থাকবে, তোমার নিজের টাকা, লোকের টাকা নয়, তুমি নিজে যখন ইনকাম করে 10,000 পাউন্ড আর্ন করবে তখনই আমার কাছে আসবে। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তখন ভেবে দেখবো যে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেওয়া যায় কি না। অ্যান্ড হিউই লুকড ভেরি গ্লাম ইন দিস ডেজ, খুবই বিষণ্ণ দেখাতো। অবভিয়াসলি মেয়ের বাবা রিজেক্ট করে দিয়েছে, তাহলে অবভিয়াসলি তার কি হ্যাপি থাকবে? স্যাড থাকবে। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন। অবভিয়াসলি এখন মন খারাপ, কার কাছে যাবে সান্ত্বনার জন্য? অবভিয়াসলি গার্লফ্রেন্ডের কাছে যাবে, তাই না? তাহলে তাকে সান্ত্বনা নেওয়ার জন্য কার কাছে যেতে হতো? আমাদের লরার কাছে যেতে হতো। ওয়ান মর্নিং, একদিন সকালে কি হয়েছে, হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক। ইম্পর্ট্যান্ট সেটিং, হল্যান্ড পার্ক কোথায়? ওয়্যার দ্য মার্টনস লিভড, যেখানে কারা বাস করতো? মার্টন কারা? লরা মার্টন বলেছি। লরা মার্টনদের ফ্যামিলি যে স্ট্রিটে বসবাস করতো মানে থাকতো সেখানে বলা হতো হল্যান্ড পার্ক, সেই জায়গাটার নাম। ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ। ওয়্যার দ্য মার্টনস লিভ, যেখানে মার্টনরা থাকতো। হি ড্রপড ইন টু সি আ গ্রেট ফ্রেন্ড অফ হিজ। ড্রপড ইন মানে জাস্ট হঠাৎ করে চলে যাওয়া, মানে হঠাৎ করে ক্যাজুয়ালি হুট করে চলে আসা, অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? তাহলে ও একদিন কী করছিল, রাস্তা দিয়ে হাঁটছিল, কোন দিকে যাচ্ছিল? লরাদের বাড়ির দিকে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে কোথায় চলে এসছে? ওর এক ফ্রেন্ডের বাড়িতে। ফ্রেন্ডের বাড়িতে নয়, দেখো কোথায়, সি আ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, অ্যালান ট্রেভার। ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। থার্ড ক্যারেক্টার পেয়ে গেলাম আমরা। ফার্স্ট ক্যারেক্টার হিউই এরস্কিন, হি ইজ দ্য হিরো অফ দ্য স্টোরি। নেক্সট হিরোইন ইজ লরা মার্টন। থার্ড ক্যারেক্টার খুবই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার অ্যালান ট্রেভার। তাহলে একদিন হিউই ঘুরতে ঘুরতে কোথায় চলে এলো? ওর বন্ধুর কাছে অ্যালান ট্রেভারের সাথে মিট করতে চলে এলো। ট্রেভার ওয়াজ আ পেইন্টার। ইম্পর্ট্যান্ট। তাহলে বাই প্রফেশন আমাদের অ্যালান ট্রেভার কী ছিলেন? একজন পেইন্টার ছিলেন। ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাওয়াডেজ। তাহলে এইটার মানে হচ্ছে এখন কি মনে হয় পেইন্টারদের সিচুয়েশান কেমন? মানে আমাদের ইন্ডিয়াতে কি মনে হয় যে পেইন্টারদের কি খুব বেশি, পেইন্টার, পোয়েট, এদের কি খুব বেশি, মানে এনাদের কি খুব বেশি ডিম্যান্ড? না, মানে সরি টু সে, বা এটা সত্যি শুনতে খারাপ লাগলেও এই সমস্ত শিল্পীদের দাম এখন আমাদের, অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো দেখিনি যে দিতে শিল্পীর দাম, ঠিক আছে? তো একটা সময় ছিল যখন ব্রিটিশ, এখনও ওখানে আর্টের কদর আছে, বাট একটা সময় ছিল যখন কিনা পেইন্টার যারা ছিল তারা কিন্তু একটা দারুণ হ্যান্ডসাম স্যালারি একটা আর্ন করতো, ঠিক আছে? তাহলে সেটা এখনকার দিনে কতটা কী জায়গা দাঁড়িয়েছে আমি জানি না, বাট একটা সময় ছিল আর্কিটেকচার যারা, মানে আর্কিটেক্ট যারা ছিল, স্কাল্পটার যারা ছিল, বা যারা কিনা পেইন্টার ছিল, তারা কিন্তু খুব ভালো রকমের স্যালারি পেতো, ঠিক আছে? কারণ কি তাদের কাজটাকে খুব অনারেবল আর খুব মানে ডিম্যান্ডিং কাজকর্ম ছিল, ঠিক আছে? তো সেখানে ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাওয়াডেজ, এটা অ্যালান মানে আমাদেরকে রাইটার বলে দিচ্ছে যে খুব কম লোকই আছে। ইনডিড প্রকৃতপক্ষে ফিউ পিপল, খুব কম লোকই আছে যারা কিনা এই প্রফেশনটা থেকে পালাতে চায়। মানে এই প্রফেশনের থেকে বাইরে বেরিয়ে অন্য কিছু করতে চাওয়া মানুষ খুব কম, মানে বেশিরভাগই এই প্রফেশনটাকে পেতে চায়। মানে একটা ড্রিম প্রফেশন এটা ছিল পেইন্টার, ঠিক আছে, অ্যাট দ্যাট টাইম। তাহলে
হ্যাঁ, এখন অবস্থা দেখো, তোমরা এই যে ঘিবলি ঝিবলি বানিয়ে ফেলেছো, ঠিক আছে, পেইন্টাররা কোথায় কত সুন্দর পেইন্ট করতো, সেখানে তোমরা এআই দিয়ে ঘিবলি বানিয়ে ফেলেছো, ব্যাস, তাহলে পেইন্টারের রুজি রুটি মেরে দিচ্ছ তোমরা। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেইন্টার অ্যান্ড আর্টিস্ট? পেইন্টার মিনস যে পেইন্ট করে সেই পেইন্টার, বাট ইজ ইট ইজি টু বি অ্যান আর্টিস্ট? নো। যারা পেইন্ট করেই তারা পেইন্টার, মানে পেইন্ট যারা করে তারা পেইন্টার, বাট সবাই আর্টিস্ট হতে পারে না, তাই না? এখন বড় বড় যে আর্টিস্ট আছে তাদের নিশ্চয়ই সেরকম কোয়ালিটি ছিল, তাদের কিছু রিয়ালিস্টিক ব্যাপার স্যাপার ছিল, অ্যাস্থেটিকনেস ছিল, তাহলে সবাই পেইন্টার হতে পারে বাট আর্টিস্ট হতে পারে না। আর আমাদের এখানে অ্যালান ট্রেভার কি বোথ পেইন্টার অ্যান্ড আর্টিস্ট, মানে খুব ভালো রকমের ডিম্যান্ডিং পার্সন ছিল। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, অ্যান্ড আর্টিস্ট আর রাদার রেয়ার, মানে আর্টিস্টরা রেয়ার ছিল, ওদেরকে খুব একটা পাওয়া যেত না, মানে পেইন্টার সবাই বাট আর্টিস্ট রেয়ার ছিল। পার্সোনালি হি ওয়াজ আ স্ট্রেঞ্জ রাফ ফেলো। রাফ মানে একটু উস্কো খুস্কো, মানে আমাদের হিউই যেরকম কি, মানে টাকা পয়সা নেই, এদিকে একদম চাকাচাক, ঠিক আছে, পরিপাটি একদম দারুণভাবে। আর আমাদের হিউই অ্যালান কী করতো, পেইন্ট করতো আর নিজের অত খেয়াল রাখতো না, উস্কো খুস্কো চুল দাড়ি ছিল, ঠিক আছে, স্ট্রেঞ্জ রাফ ফেলো উইথ আ ফ্রেকেল ফেস। ফ্রেকেল মানে মুখে ব্রাউন কালারের স্পট, ব্রণ হয়তো হয়েছে, সেরকম ফ্রেকেল ফেস ছিল, অ্যান্ড আ রেড র্যাগেড বিয়ার্ড। র্যাগেড মানে হচ্ছে মেসি, হ্যাঁ, মানে উস্কো খুস্কো আনটাইডি নোংরা টাইপের একটা দাড়ি ছিল বড় রকমের, ঠিক আছে। However, when he took up the brush, he was a real master. এটা দিকে কি বোঝাতে চাইছে? Don't judge a book by its cover. মানে তুমি জাস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে কাউকে জাজ করতে পারো না। কি হয়েছে, ওর হয়তো উস্কো খুস্কো সেভাবে টাইম পায় না, বাট যখন কিনা পেইন্টের ব্রাশ হাতে ধরে তখন হি ওয়াজ আ রিয়েল মাস্টার, মানে তখন তার অ্যাকচুয়াল আইডেন্টিটি বোঝা যায় যে কত ভালো একজন আর্টিস্ট। ওফ, ভীষণই গরম আজকে। যাই হোক, দেখো, হি হ্যাড বিন, কোথায় গেল, হ্যাঁ, অ্যান্ড হিজ পিকচার্স ওয়্যার ইগারলি শর্ট আফটার। তার ছবিগুলো শর্ট আফটার মানে হচ্ছে ডিম্যান্ডিং, তার ছবিগুলো খুব বেশি পরিমাণে ডিম্যান্ডিং ছিল। শর্ট আফটার মানে খোঁজা, মানে লোকজন বেশ খুঁজে বা লোকজন বেশ হাই প্রাইস দিয়ে তার ছবিগুলো কিন্তু খুব ডিম্যান্ডিং ছিল। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট। ও কিন্তু হিউইর প্রতি খুব অ্যাট্রাক্টেড ছিল, কারণ কি, যে খুব ভালো একজন হ্যান্ডসাম পার্সোনালিটি, কে না পছন্দ করবে তাকে, না? এবার হিউই অ্যাট ফার্স্ট, ইট মাস্ট বি অ্যাকনলেজ, এটা অবশ্যই স্বীকার করা যায়, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম। মানে ইন দ্য ফার্স্ট প্লেস আমাদের অ্যালান ট্রেভার হিউইকে কেন পছন্দ করেছিল, ওর কেন ভালো লাগতো, ওর পার্সোনালিটি সুন্দর, খুব চার্মিং একদম পার্সোনালিটি, মানে একদম মন মাতানো, লোককে মাতিয়ে রাখে, এরকম একটা পার্সোনালিটির জন্য প্রথম ভালো লেগেছিল। এবার দেখো অ্যালান ট্রেভার কিছু একটা কথা বলছেন। The only people a painter should know, he used to say, are people who are bete. আচ্ছা, bete, B-E-T-E, bete is the ফ্রেঞ্চ ওয়ার্ড। বলেই দিয়ে আগেও বলেছি যে আমাদের অস্কার ওয়াইল্ড যখন এই যে বলেছিলাম না যে আমাদের এই হিউইর বাবা যে পেনিনসুলার ওয়ারে ফাইট করেছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি পেনিনসুলার ওয়ার হয়েছিল, এবং আমাদের যে ব্রিটিশ, মানে এই যে ইংল্যান্ডের লোকজন, এরা কাদের দিকে ছিল, ফ্রেঞ্চদের দিকে ছিল, ঠিক আছে, স্পেন অ্যান্ড পর্তুগালের দিকে ছিল না। এবং সেখান থেকে কোথাও না কোথাও তোমরা এমনিও পড়তে অনেক সময় দেখবে যে ইংল্যান্ডের লোকজন ফ্রেঞ্চ পিপলদের থেকে একটু ইনফ্লুয়েন্স হতো, মানে ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ কালচার, ফ্রেঞ্চ ব্যাপার স্যাপার নিয়ে ওরা একটু বেশি মাথা ঘামাতো। তাহলে আমাদের অস্কার ওয়াইল্ড কী করেছে, ওনার গল্পের প্রয়োজনে কিছু ফ্রেঞ্চ টার্ম নিয়ে চলে এসেছে, কিছু ফ্রেঞ্চ ওয়ার্ড ইউজ করেছে এখানে, আর সেইগুলো কিন্তু যথেষ্ট টাফ, মানে মনে রাখতে হবে, মানে এরকম মাঝখানে ঢুকিয়ে দিয়েছে অনেক, এটা তো ছোট্ট ওয়ার্ড, এর থেকে বড় বড় সেন্টেন্স দিয়ে দিয়েছে যে ফ্রেঞ্চ ওয়ার্ড, সেগুলো মানে আমি বলে দেবো, নো প্রবলেম, ঠিক আছে। আর পিপল হু আর বেটে অ্যান্ড বিউটিফুল, তাহলে দ্য অনলি পিপল আ পেইন্টার শুড নো, মানে একমাত্র এক ধরনের মানুষকেই পেইন্টারের সাথে যোগাযোগ থাকা উচিত, মানে উনি বলছেন যে পেইন্টারের সেই সমস্ত লোকের সাথে যোগাযোগ থাকা উচিত বা রাখা উচিত যারা কিনা বেটে অ্যান্ড বিউটিফুল, মানে বিউটিফুল সুন্দর লোকজন হবে। আর কি হবে, বেটে মানে কি, বেটে মানে শর্ট হাইটেড লাইক মি, নো, বেটে মিনস সিলি কাইন্ড অফ, মানে খুব বেশি লজিক্যাল থিঙ্কিং করে না, যারা মোটামুটি বাইরের জগৎ সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নয় বা বেশি সবসময় যুক্তি দিয়ে তর্ক করতে যায় না, ঠিক আছে, তারা বেশ একটু বোকাশোকা মানুষ বাট বিউটিফুল, এরম টাইপের লোকের সাথে মানে একজন পেইন্টারের সাক্ষাৎ থাকা উচিত। নেক্সট কি হচ্ছে, পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট অ্যান্ড ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু। বলছে পিপল, মানুষজন যার কিনা একটা আর্টিস্টিক প্লেজার ছিল, মানে যে সমস্ত লোক আর্টটাকে একটু বুঝতো, আর্টিস্টিক প্লেজার আর ইন্টেলেকচুয়াল রিপোজ মিনস কামনেস,
শান্তি, যারা কিনা ইন্টেলেকচুয়ালি বুদ্ধিদীপ্তভাবে কোনো কিছু শান্তি মানে একদম ট্র্যাঙ্কুইল, ঠিক আছে, মানে একদম শান্তভাবে জিনিসপত্র দেখতো, সেই সমস্ত মানে এই ধরনের লোকের সাথে। এক হচ্ছে তুমি সিলি হতে পারো, বিউটিফুল হতে পারো, এই ধরনের লোকের সাথে একজন পেইন্টারের যোগাযোগ থাকা উচিত, মানে অ্যাটাচমেন্ট থাকা উচিত। আর কার সাথে যোগাযোগ থাকা উচিত? যারা আর্টিস্টিক প্লেজার বোঝে, যারা আর্টের গুরুত্ব বোঝে, আর কি যারা লজিক্যাল রিজনিং দিয়ে কামনেস দিয়ে ব্যাপার স্যাপারকে ডিল করে, এই সমস্ত মানুষ। এটা কার মতে? অ্যাকর্ডিং টু অ্যালান ট্রেভার। পিপল হু আর আর্টিস্টিক প্লেজার, এটা বলেছি। মেন হু আর ড্যান্ডিজ, হোয়াট ইজ ড্যান্ডি? অ্যান্ড women who are darlings. I know you, all of you have already aware of the word darlings, right? Rule the world বলছে men who are dandies and women who are darlings rule the world. According to him, যারা ড্যান্ডি কারা? হ্যান্ডসাম অ্যান্ড স্টাইলিশ ছেলেদেরকে বলা হয় ড্যান্ডিজ। আগে শুনেছো কি জানি না, বাট ডার্লিং তো শুনেছো বাবা। ডার্লিং মানে হচ্ছে তুমি কাউকে ভালোবেসে ডার্লিং বলে ডাকতে পারো, অ্যাফেকশন, কেয়ার, লাভ, মানে এইগুলো দিয়ে খুব আদর করে কাউকে ডার্লিং বলে ডাকতে পারো। তাহলে ডার্লিং ইউজুয়ালি মেয়েদের ক্ষেত্রে ইউজ হয়, ছেলেদের ক্ষেত্রে নয়, ঠিক আছে? তাহলে বলতে পারো যে এটা কাউন্টার পার্ট, ড্যান্ডিজের কাউন্টার পার্ট হচ্ছে ডার্লিংস। তাহলে বলছে অ্যাকর্ডিং টু অ্যালান ট্রেভার, যে সমস্ত ছেলে খুব হ্যান্ডসাম আর যে সমস্ত মেয়ে খুব মানে কাইন্ড অফ অ্যাটেনশন সিক করে বা এমনি মানে লোকে খুব পছন্দ করে, ঠিক আছে, সেই টাইপের মানুষজনদেরকে ওয়ার্ল্ড রুল করা উচিত। মানে ওনার মতে বেশি উনি অ্যাপিয়ারেন্সটাকে একটু জোর দেন, মানে সুন্দর দেখতে হবে, আগলি হলে হবে না, ঠিক আছে? এরকম টাইপের ছেলেরা এবং এরকম টাইপের মেয়েরাই ওয়ার্ল্ডকে রুল করতে পারে, সেটা ওনার মতে, ঠিক আছে? অ্যান্ড অ্যাটলিস্ট দে শুড ডু সো, অ্যাটলিস্ট তাদের করা উচিত, না করলেও তাদেরই রুল করা উচিত পৃথিবীটাকে। হাউএভার, আফটার হি গট টু নো হিউই বেটার, যখন হিউইর সাথে একটু মানে প্রথম ক্ষেত্রে হিউই দেখতে সুন্দর ছিল, পার্সোনালিটি ভালো ছিল, মানে চার্মিং ছিল, সেই জন্যই কিনা ওনাকে পছন্দ করেছিল। বাট অ্যাজ দ্য টাইম গোজ, যখন কিনা সময়ের সাথে সাথে কীভাবে পছন্দ করেছে, ও হিউইকে পছন্দ করেছে যখন হি গট টু নো হিউই বেটার, যখন আরও ভালোভাবে তাকে জানতে পেরেছে, তখন হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বুয়ান্ট স্পিরিট। বুয়ান্ট মানে হচ্ছে খুব একদম অপটিমিস্টিক মানে যে খুব আশাবাদী, পজিটিভ মাইন্ডসেট রাখে, সেই স্পিরিটটা কার? আমাদের অবভিয়াসলি হিউইর। অ্যান্ড হিজ জেনারেস মিনস কাইন্ড, রেকলেস মানে একদম খুব অস্থির, মানে যে কিনা কারোর পরোয়া করে না, কেয়ারলেস, ঠিক আছে? চলো এটা কেয়ারলেসটা লিখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, ড্যান্ডি, হ্যান্ডসাম, হ্যান্ডসাম আর স্টাইলিশ ফেলোকে বলা হয় ড্যান্ডি। ডার্লিং জানো? আচ্ছা, বুয়ান্ট, বিউওয়াইএন্টে ওখানে লিখে দিলেই পারতাম। চলো, বুয়ান্ট মিন্স অপটিমিস্টিক মানে হচ্ছে যে খুব আশাবাদী, যে সবসময় পজিটিভ মাইন্ডসেট থাকে। অ্যান্ড ইজ জেনারেস বা কাইন্ড, রেকলেস নেচার, অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি ইজ অলসো আমাদের ফ্রেঞ্চ ওয়ার্ড, ENTRY নয়, ENTREE, ঠিক আছে? এন্ট্রি। তাহলে প্রথম ক্ষেত্রে ওর অ্যাপিয়ারেন্স দেখে সুন্দর দেখতে ছিল বলে তাই তাকে পছন্দ করেছিল, তাই বলেছিল তুমি আমার মানে তোমার সাথে ফ্রেন্ডশিপ আমার হবে, ঠিক আছে? বাট যখন কিনা ভালোভাবে তাকে জানতে পারলো অ্যাজ এ পার্সন, অ্যাজ হিজ পার্সোনালিটি, মানে ভিতরে মানুষটা কতটা ভালো, তাহলে তার কী কী ক্যারেক্টারিস্টিকের জন্য তাকে ভালো লেগেছে? তার ব্রাইট, বুয়ান্ট স্পিরিট, জেনারেস, রেকলেস নেচার, অ্যান্ড তাকে পার্মানেন্ট এন্ট্রি দিয়ে দিয়েছে তার স্টুডিওতে। যেহেতু ও একজন পেইন্টার অ্যান্ড আর্টিস্ট, তার স্টুডিওতে পার্মানেন্ট এন্ট্রি, মানে যখন খুশি চাইলে আমাদের হিউই ওনার কাছে যেতে পারেন। ওকে, তো নেক্সট দেখো, ওয়েন হিউই কেম ইন, he found Trevor putting the finishing touches to a wonderful life-size picture. আচ্ছা, লাইফ সাইজ মানে আমি ঠিক যতটা লম্বা বা একটা মানুষ ঠিক যতটা লম্বা, তার পোর্ট্রেটের সাইজটাও ঠিক ততটাই। মানে আমরা ইউজুয়ালি কি, আমি যতটা লম্বা আছি, ছোট্ট একটা ধরো একটা ফ্রেমের মধ্যে এঁকে দেওয়া একটা ব্যাপার, মানে ধরো তুমি মোবাইলে যেমন ছবি তোলো, এইটুকু জায়গার মধ্যে তোমার ছবিটা থাকে, বাট তুমি তো অনেক লম্বা, ঠিক আছে? বাট লাইফ সাইজ পিকচার মানে হচ্ছে তোমার হাইট যতটা, পিকচারের হাইটও ততটা, ঠিক এত বড় একটা, খুব বড় একটা পিকচারকে বলে লাইফ সাইজ পিকচার, জাস্ট লাইক ইয়োর অ্যাকচুয়াল হাইট। ওকে, তাহলে
ফিনিশিং টাচ দিচ্ছিল যখন হিউই ওখানে গেল তখন দেখলো যে ওর ফ্রেন্ড একটা ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচারে ফিনিশিং টাচ দিচ্ছিল অফ আ বেগার ম্যান। কার ছবি আঁকছিল? বেগার ম্যান। বেগার ম্যান মানে কি? ভিক্ষুক একজন মানুষ। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন আ রেইজড প্ল্যাটফর্ম। রেইজড মানে তুমি ধরো একটা আঁকছো, তোমার যে মডেল সামনে আছে সেটা যে কেউ হতে পারে, সে একটা রেইজড মানে একটু বেশ উঁচু টাইপের একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, তুমি তাকে দেখে দেখে আঁকছো, ঠিক আছে? ইন আ কর্নার অফ দ্য স্টুডিও, একটা স্টুডিওর একটা কর্নারে। হি ওয়াজ আ ওয়াইজেন্ড ওল্ড ম্যান। ওয়াইজেন্ড মানে মুখে একদম রিঙ্কল হয়ে গেছে, ঝুলে গেছে চামড়া টামড়া, ঠিক আছে, মানে একদম কুচকানো মতো একটা এরকম টাইপের অবস্থা। বেগার ম্যান অবভিয়াসলি, তাহলে মুখ টুক তো একদম কুচকানো অবস্থায় হবে না, বয়স হয়ে গেছে। আর কি? উইথ আ ফেস লাইক রিঙ্কল পার্চমেন্ট। পার্চমেন্ট কি? পার্চমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ কাগজ, একটা কাগজ যেটা কিনা কী দিয়ে বানানো হয়? কাগজ আমরা কী দিয়ে জানি? যে গাছ থেকে বানানো হয়, গাছের পাতা পাতা থেকে বানানো হয়। সেখানে কাগজ বানানো হচ্ছে একটা চামড়া দিয়ে, একটা অ্যানিমালের স্কিন থেকে একটা ওয়ান কাইন্ড অফ কাগজ বানানো হয় যেখানে লেখা হয়, ঠিক আছে? তো আমাদের ওনার মুখটাকেও সেই কাগজের সাথে তুলনা করা হয়েছে, মানে এতটাই সেই মুখটা খসখসে, ঠিক আছে, মানে চামড়ার মতো, সরি কাগজের মতো অবস্থা, যে ওর মুখটাকে বলছে রিঙ্কেলড হয়ে গেছে, রিঙ্কেলড পার্চমেন্ট। অ্যান্ড আ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এমন এক্সপ্রেশন দিয়ে দাঁড়িয়ে আছে বেচারা ভিক্ষুকটা যে মনে হচ্ছে একদম অসহায়, পিটিয়াস। ওকে, নেক্সট চলো। ওভার হিজ শোল্ডার্স ওয়াজ ফ্লাং আ কোর্স ব্রাউন ক্লক। তার শোল্ডারে, মানে ওই যে আমাদের যে ভিক্ষুক মানুষটা, ওর শোল্ডারে কি ফেলা আছে? একটা কোর্স, নোংরা, ঠিক আছে, কোর্স টাইপের একটা জরাজীর্ণ একটা ব্রাউন ক্লক। ক্লক মানে একটা, ক্লক হচ্ছে একটা আউটার গার্মেন্ট, ঠিক আছে, সেটা এইরকম জায়গায় ফেলা আছে, মানে এখানে ফেলা আছে, ঠিক আছে। ফ্লাং মানে হচ্ছে, ফ্লাং মানে এখানে ফেলা আছে, ঠিক আছে। ফ্লাং ওভার ইজ শোল্ডার্স, তাহলে এখানে একটা ব্রাউন ক্লক। ক্লক মানে আবার ঘড়ি টড়ি, সিএলও ক্লক মানে ওই ঘড়ি ফড়ি ভাবতে যাও না, সিএলওসিকে নয়, সিএলও একে ক্লক মানে একটা বেশ গাউন টাইপের ফ্লোই একটা, ঠিক আছে, সেটা ওর ঘাড়ে এখানে ফেলা আছে, সেটা অবভিয়াসলি নতুন নয়, সেটা ছেঁড়া ফাটা নোংরা। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স। টিয়ার্স মানে কিন্তু চোখের জল নয় এখানে, টিয়ার্স আর ট্যাটার মানেই হচ্ছে ছেঁড়া ফাটা, ঠিক আছে। অবভিয়াসলি বেগারের কাছে নতুন জামা কাপড় থাকবে, সেটা তুমি এক্সপেক্ট করতে পারো না। হিজ থিক বুটস ওয়্যার প্যাচড অ্যান্ড কবেলড। প্যাচড অ্যান্ড কবেলড মিনস, প্যাচ মানে হচ্ছে কোনো কিছু মনে করো গোল হয়ে ফুটো হয়ে ছিঁড়ে গেছে, তুমি তাকে তালি দিলে, ঠিক আছে, তালি দিয়ে বেশ সেলাই করলে। প্যাচড আর কবেলড মানেও খুব ভালোভাবে মেন্ড করলে, মানে সারাই করলে। প্যাচড আর কবেলড মিনস কোনো কিছু ছিঁড়ে ফেটে গেছে সেটাকে তালি দিয়ে নতুন করে জোড়া তালি দেওয়া, ক্লিয়ার? তাহলে বুটটা কেমন ছিল? প্যাচড অ্যান্ড কবেলড। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লিনড অন হিজ রাফ স্টিক। লিন মানে হচ্ছে, লিন মানে ঝুঁকে থাকা, ঠিক আছে, একটা হাতে এরকমভাবে স্টিক নিয়ে ঝুঁকে আছে। while with other hand he held out his battered মানে ড্যামেজড হ্যাট, মানে একটা হ্যাট, এক হাতে একটা স্টিক নিয়ে এরকমভাবে ঝুঁকে আছে, আর হাতে কি নিয়ে আছে? একটা টুপি নিয়ে আছে, টুপিটা খুব ড্যামেজ কন্ডিশন, ঠিক আছে, ড্যামেজ কন্ডিশন। আর তার মধ্যে কী দিতে বলছে? ফর আর্মস, এল ইজ সাইলেন্ট, আর্মস নয়, আর্মস। আর্মস মানে কি? ভিক্ষা। ভিক্ষার জন্য একটা, ইউজুয়ালি তুমি বেগারকে যদি আঁকো ভিখারিকে, তাহলে ভিখারির মতো করে আঁকতে হবে। সে অবভিয়াসলি ভিক্ষা চাইছে, মানে কি? সে টুপি দিয়ে দিতে হবে, বাটি ফাটি দিয়ে দিতে হবে, ব্যাস। এখানে টুপি ইউজ করেছে, সেখানে কিনা ভিক্ষা দেওয়া যাবে, ঠিক আছে। নেক্সট, হোয়াট অ্যান অ্যামেজিং মডেল হুইসপার্ড হিউই। হিউই বললো, ওয়াও, দারুণ অ্যামেজিং মডেল তো একজন। অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড, গিয়ে ওর ফ্রেন্ডের সাথে কী করলো? হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করার পর কী বলছে? হোয়াট অ্যান অ্যামেজিং মডেল। তোমার তো দারুণ একটা অ্যামেজিং মডেল পেয়েছো তুমি একজন। অ্যান অ্যামেজিং মডেল, শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। ও আচ্ছা, অ্যামেজিং মডেল, আই শুড থিঙ্ক সো, আমার তাই মনে হয়, ঠিক আছে। such beggars as he are not to be met with every day, মানে এই ধরনের বেগারের সাথে প্রতিদিন মিট করা যায় না, মানে এদেরকে প্রতিদিন পাওয়া যায় না। তার মানে নিশ্চয়ই, আমি তো প্রতিদিন একজন বেগারকে আঁকি না, তাহলে আজকে পেয়েছি মানে এটা অবভিয়াসলি একটা অ্যামেজিং মডেলই বলে। আর ট্রোভে মোশে লিভিং ভেলাস্কুয়েজ, এই ওয়ার্ডটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে এই ফ্রেজটা ফ্রেঞ্চ ফ্রেজ, ঠিক আছে। আর ট্রোভেল নয়, আর ট্রোভে মোশে মঞ্চের নয়, মোশে আর লিভিং ভেলাস্কুয়েজ, তাহলে এটার মানেটা লিখে দিচ্ছে, ছটপট কপি করে নেবে, ঠিক আছে। ট্রুভে মিন্স TROU ডাবল এর, আচ্ছা ইয়েস, হ্যাঁ, ট্রুভে
মাই গুড ফরচুন, গুড ফরচুন, মাই গুড ফরচুন নয়, ট্রুভে মোশে, মাই ডিয়ার, আচ্ছা এখানে আর প্লিজেন্ট সারপ্রাইজ বলতে পারো। আচ্ছা মোশে, ট্রুভে, ভেলাস্কুয়েজটা বলছি, বলছে ট্রুভে মোশে আর লিভিং ভেলাস্কুয়েজ, মানে একদম ট্রুভে মানে হোয়াট আ গুড ফরচুন, মাই গুড ফরচুন, ঠিক আছে, মানে হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ অবভিয়াসলি মোশে মানে মাই ডিয়ার, মাই ডিয়ারটা কাকে বলছে, মাই ডিয়ারটা বলছে কিন্তু আমাদের হিউইকে, বলছে আ প্লিজেন্ট সারপ্রাইজ মাই ডিয়ার আর লিভিং ভেলাস্কুয়েজ। হোয়াট ইজ আ ভেলাস্কুয়েজ, লাইক হু ইজ আ ভেলাস্কুয়েজ। আচ্ছা এখানে ভেলাস্কুয়েজটা লিখছি আমি। আচ্ছা ভেলাস্কুয়েজ আগে বলে দিই তারপর ভেলাস্কুয়েজটা বল। ভেলাস্কুয়েজ ওয়াজ আ পেইন্টার, ফ্রেঞ্চ পেইন্টার অ্যান্ড হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, মানে একজন পেইন্টার ছিল এবং আর্টিস্ট ছিল। ভেলাস্কুয়েজ ইজ দ্য নেম অফ আ পার্সন, যে কিনা একজন ফেমাস পেইন্টার এবং ফেমাস আর্টিস্ট, এই ফ্রেঞ্চের মানে ফ্রান্সের একজন ফেমাস আর্টিস্ট এবং পেইন্টার, যে কিনা ভীষণ সুন্দর ছবি আঁকতেন, মানে একদম রিয়ালিস্টিক অ্যাস্থেটিক একদম পারফেক্ট ছবি আঁকতেন। যেমন লিওনার্দো দা ভিঞ্চি, ভ্যান গ, এই সমস্ত নাম তোমরা শুনেছো, সেরকমই ভেলাস্কুয়েজ। এবার আমরা যদি বলি যে ধরো আমি বলছি আই এম রিডিং শেক্সপিয়ার, আই এম রিডিং শেক্সপিয়ার মিনস আই এম রিডিং দ্য বুক, বুক দ্যাট ইজ রিটেন বাই শেক্সপিয়ার। তাহলে আর লিভিং ভেলাস্কুয়েজ মানে কি, একদম জীবন্ত একটা ভেলাস্কুয়েজ। ভেলাস্কুয়েজ মানে ওই লোকটাকে বোঝাচ্ছে না, ওই লোকটা যে টাইপের রিয়ালিস্টিক যে দারুণ দারুণ পেন্টিং করে, সেই পেন্টিংয়ের সাথে আমাদের মডেলের তুলনা করছে কে, আমাদের ট্রেভার। বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো তো, মানে মাই গুড ফরচুন, আমার মানে আমার তো সৌভাগ্য, প্লেজেন্ট সারপ্রাইজ মাই ডিয়ার, যে আমি একদম লিভিং ভেলাস্কুয়েজ পেয়ে গেছি, মানে একদম জীবন্ত ভেলাস্কুয়েজের আঁকা একজন পেইন্টারের, মানে একজন একটা পোর্ট্রেটের মতো একটা দারুণ মডেল পেয়ে গেছি আমি, ঠিক আছে। মাই স্টার্স মিনস মাই গড, আমরা বলি না মাই গুডনেস, ও মাই গড, হ্যাঁ হোয়াট অ্যান এচিং রেমব্র্যান্ট উড হ্যাভ মেড অফ হিম। আচ্ছা এচিং মানে আবার ইচিং মানে চুলকানি ভেবো না যে ইচিং নয়, এচিং হচ্ছে ভেলাস্কুয়েজ, লিখে দিতে হবে ফেমাস, লিখিয়ে দিই ফ্রেঞ্চ আর্টিস্ট। আচ্ছা নেক্সট কামস এচিং। এচিংটা হচ্ছে একটা প্রিন্টিং টেকনিক। প্রিন্টিং মানে কি, কোনো ছবি প্রিন্ট করা একটা এক ধরনের টেকনিক। কীভাবে, খোদাই করে করে একটা প্রিন্ট করা এক ধরনের টেকনিক, যেটা এনশিয়েন্ট টাইমে ব্যবহার করা হতো ফ্রেঞ্চে, নেদারল্যান্ডে। এখানে আমাদের যার কথা বলা হচ্ছে রেমব্র্যান্ড হচ্ছে একজন নেদারল্যান্ডের বা ডাচ এচার বলা হয়, ঠিক আছে। এবার এচিং বা এচার, এখানে যিনি এই সমস্ত খোদাই করে করে প্রিন্ট করতেন তাকে বলা হতো এচার। আর সেই যে প্রসেসটা, মানে সেই যে এচিং মানে হচ্ছে সেই পার্টিকুলার যে খোদাই করে করে ছবি প্রিন্ট করার যে পদ্ধতিটা হচ্ছে এচিং। আর এটা হচ্ছে একজনের নাম, যেমন ভেলাস্কুয়েজ একজনের নাম যিনি কিনা ফ্রেঞ্চ আর্টিস্ট ছিলেন, সেরকম রেমব্র্যান্ড হচ্ছে একজন ডাচ। রেমব্র্যান্ডটাও লিখে দিই, ডাচ মানে নেদারল্যান্ডের বাসিন্দা, ডাচ এচার, আর আর্টিস্ট বলতে পারেন পেইন্টার। উনি পেইন্টারও ছিলেন আবার এচারও ছিলেন, খুব ফেমাস ছিলেন, ঠিক আছে। এচার মিনস যে কিনা খোদাই করে করে একটা প্রিন্টিং টেকনিকে ছবিগুলোকে খোদাই করতো, সেটাকে বলা হয় এচার। এটা প্রিন্টিং টেকনিক where the উপরেই লিখে দিই where pictures are printed by carving, কার্ভ করে করে খোদাই করে করে আঁকা হতো। তাহলে বলছে একদম ঠিক বলেছো মাই ডিয়ার,
আমি যে মডেলটা পেয়ে গেছি সে তো লিভিং ভেলাস্কুয়েজ, একদম জীবন্ত একদম ভেলাস্কুয়েজের পোর্ট্রেটের মতো। আর কিসের মতো? সেই যে আমাদের রেমব্র্যান্ড বলে যে মানে যে এচার ছিলেন, যিনি এচিং করতেন, সেই লোকটার মতোই পারফেক্ট এরকম খোদাই করে একটা কার্ভিং একটা মডেল আমি পেয়ে গেছি। একদম ঠিক কথা বলেছো, ঠিক আছে। উড হ্যাভ মেড অফ হিম, মানে এরকম সুন্দর হতে পারে। আমি যে ছবি আঁকছি সেটা ওদের মতোই বলা যেতে পারে, মানে ঠিক ওনাদেরকে অ্যাড্রেস করে ওনাদেরকে ট্রিবিউট দিয়ে বলছেন কথাটা। আই হোপ এটা আমি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। নেক্সট পোর্শন, পুয়ার ওল্ড চ্যাপ। চ্যাপ মানে ভদ্রলোক, মানে লোক, ঠিক আছে, একজন ফেলো। পুয়ার ওল্ড চ্যাপ সেইড হিউই, হাউ মিজারেবল হি লুকস। কার কথা বলছে? অবভিয়াসলি ওই যে বেগারটার কথা বলছে। মিজারেবল মানে কি? খুব দুর্দশাগ্রস্ত, খুব খারাপ অবস্থা। যে পুয়ার ওল্ড চ্যাপ সেইড হিউই, হাউ মিজারেবল হি লুকস, বাট আই সাপোজ টু ইউ পেইন্টার্স হিজ ফেস ইজ হিজ ফরচুন, রাইট? বলছে ইস কত গরিব লোক রে, মানে কতটা মিজারেবল দেখতে লাগছে ওনাকে, বাট আই সাপোজ আমি মনে করি যে ইউ পেইন্টার্স, তোমাদের পেইন্টারদের কাছে হিজ ফেস ইজ হিজ ফরচুন, মানে তোমার সামনে একজন বেগার দাঁড়িয়ে আছে, সে কি এমনি এমনি দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই তাকে তুমি পে করছো বলে তুমি তাকে মডেল হিসেবে রাখছো, সে কি ঘন্টার পর ঘন্টা এমনি দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই না। তাহলে তার এই যে পুয়ার ফেসের জন্য যে তুমি তাকে পেইন্ট করছো, তার মানে নিশ্চয়ই সেই পুয়ার ফেসটাই তার কাছে ফরচুন মানে ভাগ্য, মানে সেই ফেসটা দেখিয়েই তুমি পেইন্ট করছো, মানে সেটার জন্য তাকে পে করা হবে। তাহলে বলছে সরি, তো হিজ ফেস ইজ হিজ ফরচুন, রাইট? তার মানে তার ফেসটাই তো তার ফরচুন, তার জন্য তো তুমি তাকে আঁকছো। সার্টেনলি, রিপ্লাই ট্রেভার। হ্যাঁ, অবভিয়াসলি। ইউ ডোন্ট ওয়ান্ট আ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? তুমি কি চাইছো? একটা বেগারে কেমন দেখতে লাগবে? নিশ্চয়ই একটা বেগার হ্যাপি থাকবে না, না? সে নিশ্চয়ই স্যাডই থাকবে, না? ডু ইউ? তুমি কি তাই চাও যে একটা বেগার একদম হ্যাপি থাকো? তাই তো নয়। তাহলে তাকে তুমি বেগার হিসেবে ভাববে কী করে? হাউ মাচ ডাজ আ মডেল গেট ফর সিটিং? আচ্ছা, একজন মডেল বসে থাকার জন্য কত, মানে এই যে এতক্ষণ ধরে বসে থাকে তোমার সামনে, কত টাকা পায়? এটাকে জিজ্ঞেস করছে, হিউই জিজ্ঞেস করছে। অ্যাজ হি ফাউন্ড ইন হিমসেলফ সরি আ কমফোর্টেবল সিট অন আ ডিভান। ডিভান মিন্স কাউচ। কাউচ বা সোফা, ঠিক আছে। ও একটা কি করলো, এতক্ষণ ধরে বকছিল দাঁড়িয়ে, এবার কি করলো, একটা কমফোর্টেবল একটা সিট পেয়েছে, সেখানে গিয়ে বসেছে। বসে জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে মডেলকে তুমি আঁকছো, এই মডেল কত টাকা পায়? আর শিলিং অ্যান আওয়ার। আচ্ছা, এবার আমি তোমাদেরকে নেক্সট পেজেই বলে দেবো যে শিলিংটা কী জিনিস, ঠিক আছে। কারণ এখানে অনেকগুলো কারেন্সির কথা বলা হয়েছে। শিলিং বলা হয়েছে, পাউন্ড বলা হয়েছে, গিনি বলা হয়েছে, আর কি বললেন, হ্যাঁ সভরিন বলা হয়েছে, পেনি বলা হয়েছে, একটু আগে পেনি পিস বলেছিল না? তো এতগুলো কারেন্সি তোমরা গুলিয়ে ফেলবে, আমি সেটা বলে দেবো যে কোন কোন কারেন্সি কে কার থেকে বেশি, কে কার থেকে কম। ক্লিয়ার? তাহলে বলছে 1 ঘন্টা একটা শিলিং পায়, ঠিক আছে। তো আমি শিলিংটা এই জায়গাটা বলে দিচ্ছি, যেহেতু শিলিংটা পেয়েছি। বড় করে লিখলেই মনে হয় ভালো হতো, তার থেকে আমি এখানে মুছি। যেটা লিখে দেবো নোট ডাউন করে নেবে, ইম্পর্ট্যান্ট। যদিও এটা তোমাদের পরীক্ষায় দেবে না যে কত, যেরকম কি কত টাকায় কত পয়সায় কত হয় এই সমস্ত দেবে না, ঠিক আছে। কত শিলিং মিলিয়ে কত পাউন্ড হয় কি এই সমস্ত দেবে না। স্টিল ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টোরি ইউ উইল হ্যাভ টু নো, ওকে। এটা তোমাদের বেটারমেন্টের জন্য আমি দিচ্ছি। পেনি হচ্ছে সব থেকে লো, একদম ছোট্ট। আমার যেমন 4 আনা, তার থেকে কম আরও থাকে, 25 পয়সার থেকে আরও কম দাম, একদম ছোট্ট পেনি হচ্ছে পেনি, মানে ছোট্ট ওদের কারেন্সি হচ্ছে পেনি। 12 পেনি মিলিয়ে 1 শিলিং হয়, মানে এটা তার থেকে একটু বড়। সব থেকে ছোট হচ্ছে পেনি। 12 পেনি মিলিয়ে একটা শিলিং হয়। আচ্ছা, 20 শিলিংস মিলিয়ে 1 পাউন্ড 1 পাউন্ড বা 1 সভরিন। আচ্ছা, এটা কিন্তু গোল্ড কয়েন, ঠিক আছে। এই যে 1 পাউন্ড বা 1 সভরিন, এটা কিন্তু গোল্ড কয়েন, ঠিক আছে। এগুলো সিলভার কয়েন, শিলিংগুলো হচ্ছে সিলভার কয়েন। তাহলে গোল্ড কয়েন মানে অবভিয়াসলি এটার মূল্য বেশি। আচ্ছা, নেক্সট কামস 21 শিলিংস ইজ ইকুয়াল টু
1 পাউন্ড, দেখো 20 শিলিংসে যদি 1 পাউন্ড হয় তাহলে 21 শিলিংস মানে কি 1 পাউন্ড অ্যান্ড 1 শিলিং। ক্লিয়ার? আচ্ছা 1 পাউন্ড 1 শিলিং এটা মানে হচ্ছে 1 গিনি, 1 গিনি। তাহলে কি পেলে? এই গল্পে সব কিছু তোমরা পাবে, ঠিক আছে? তোমরা সেইভাবে জাস্টিফাই করতে পারবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে কোনটা বেশি টাকা কোনটা কম। পেনি সব থেকে লো, সব থেকে হাই হচ্ছে গিনি। ক্লিয়ার? আর আমাদের যে বেগারকে কে কী ক টাকা দেয় সে আগের পেজেই বললাম, এই যে আ শিলিং অ্যান আওয়ার, যেখানে কিনা একটা 12 পেনি দেয়, মাত্র 12 পেনি দেয়, একটা শিলিং দেয়, মানে 1 ঘন্টা তাকে বসে থাকার জন্য একটা শিলিং দেয় মাত্র, ঠিক আছে? তাহলে একটা শিলিং মাত্র দেয় 1 ঘন্টা বসে থাকার জন্য, কে? পেইন্টাররা মডেলদেরকে। ক্লিয়ার? নেক্সট, ও so and how much do you get? বলছে ঠিক আছে বুঝলাম যে তোমার মডেল যে আছে সে একটা শিলিং পায়, বাট হাউ মাচ ডু ইউ গেট ফর ইয়োর পিকচার? তুমি কত টাকা পাও অ্যালান? মানে তুমি এই যে পেন্ট করছো তুমি কত টাকা পাও? ও ফর দিস আই গেট 2000। 2000 পাচ্ছে? কি পাচ্ছে? ও তখন জিজ্ঞেস করছে কি পাউন্ড? বলছে আমি পাই 2000। বলছে পাউন্ড? 2000 পাউন্ড পাও? মানে ভাবো একটা মাত্র শিলিং দিচ্ছে মডেলকে আর নিজে 2000 পাউন্ড কি জিজ্ঞেস করছে? 2000 পাউন্ড। গিনিজ, পেইন্টার্স পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিজ। বলছে না আমি তো বাবা পাউন্ড পাই না, আমি গিনি পাই। পাউন্ডের থেকেও বড় গিনি না, একটু আগে বললাম এই যে পাউন্ডের থেকেও গিনি বড়। এই যে পাউন্ড 1 পাউন্ড 1 শিলিং মানে 1 গিনি হচ্ছে, তাহলে পাউন্ডের থেকেও গিনি বড়। সেখানে ও পাচ্ছে 1 গিনি, তো এর থেকে অনেক বড়, 1 শিলিংয়ের থেকে অনেক বড়। সেখানে ও 2000 গিনিজ পাচ্ছে। 2000, জাস্ট ইম্যাজিন। তাহলে বললাম না যে অ্যাট দ্যাট টাইম পেইন্টারদের অনেক ডিম্যান্ড ছিল, পেইন্টাররা খুব ভালো টাকা ইনকাম করতো। তাহলে এখানে কি বলেছে? উনি নিজেই বলে দিয়েছেন পেইন্টার্স পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিজ। তাহলে 3টে পপুলার প্রফেশন যারা কিনা গিনিজে স্যালারি পেতো তারা কারা কারা ছিল? পেইন্টার, পোয়েট এবং ফিজিশিয়ান। তাহলে আমাদের যিনি অ্যালান ট্রেভার ছিলেন তিনি কিন্তু খুব বেশি টাকা ইনকাম করতেন, অনেক টাকা, ঠিক আছে? তাহলে উনি কি পেতেন? গিনিজ পেতেন। কারা কারা পেতেন ইম্পর্টেন্ট, তোমাদের অপশান দিয়ে দিল যে কে গিনি পেত না, ঠিক আছে? কাকে গিনি স্যালারি দেওয়া হতো না, গিনি। তখন এই 3টে দিয়ে আর একটা অন্য দিয়ে দিল, তখন তোমাকে সেটা কাট আউট করতে হবে। ওকে, বলছে ওয়েল আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ আ পার্সেন্টেজ। ঠিক আছে, তুমি এটা তো আনফেয়ার হচ্ছে না, তুমি একটা পাচ্ছ 2000 গিনিজ আর তোমার মডেল পাচ্ছে 1 শিলিং। তাহলে আমার মনে হয় তোমার থেকে কিছুটা পার্সেন্টেজ তো ওর থাকা উচিত, তাই না? মানে একটা অ্যাজ এ হিউম্যান বিং তোমার কনসায়েন্স, বিবেক কী বলে? ক্রাইড হিউই যে হ্যাঁ ওর কিন্তু তোমার এখান থেকে কিছু পার্সেন্টেজ পাওয়া উচিত। লাফিং, অবভিয়াসলি হাসতে হাসতে বলবে না, বন্ধুর কাছে এরকম কথা বলছে যে ওকে বেশি টাকা দিতে হবে, তাহলে একটু হাসতে হাসতেই বলতে হবে। দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। তারা তো তোমার মতো সেম কষ্টই করে, তুমি যতক্ষণ দাঁড়িয়ে আঁকছো তারাও তো সেই ততক্ষণই দাঁড়িয়ে থাকে, তাহলে তাদেরকে কি তোমার থেকে কিছুটা পার্সেন্টেজ দেওয়া যায় না? Nonsense. Why? Look at the trouble of laying on the paint alone and standing all day long at one's easel. Easel হচ্ছে কি বল, আগে বলেছি easel হচ্ছে easel এই যে এরকম মনে করে একটা স্ট্যান্ড থাকে না, ধরো এখানে এরকম স্ট্যান্ডে ছবি আঁকা হয়, এখানে ধরো একটা পেইন্টার একটা ইয়ে রাখা হলো, এরকম পেজ রাখা হলো, ছবি টবি তুমি আঁকছো, তো এই যে স্ট্যান্ডটা আছে এটাকে বলা হয় ইজেল। বলছে ননসেন্স, ওয়াই লুক এট দ্য ট্রাভেল অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালোন। আমি যে এই যে সারাদিন ধরে এই যে পেইন্টের ইজেলের ওপর শুয়ে পড়ে থাকি সারাক্ষণ, লেইং মানে কি ওর উপরেই পড়ে থাকি, হ্যাঁ, অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে, সারাদিন দাঁড়িয়ে আছি আমি, তাহলে এটা কি তোমার মানে এটা তোমার চোখে পড়ছে না, তাই ননসেন্স? আমি তো কষ্ট করছি। It's all very well, Huey, for you to talk, but I assure you that there are moments when art almost attains the dignity of manual labor. বলছে বলা খুব ইজি বাবা, ঠিক আছে? It's all very well, Huey, for you to talk. তোমার কাছে বলা খুব ইজি, but I assure you, আমি তোমাকে নিশ্চিত করছি যে there are moments when art almost attains to the dignity of manual labor. Manual labor মানে কি? কায়িক পরিশ্রম। আমরা যে সমস্ত কাজ করি
কঠোর পরিশ্রম লাগে, যেখানে কিনা শারীরিক পরিশ্রম লাগে, যে কোনো কষ্টের কাজ করতে তোমাকে শরীরকে খাটাতে হয়। তো বলছে একটা পর্যায়ে গেলে আর্ট তো এরকম, আর্ট অলমোস্ট অ্যাটেন্স টু দ্য ডিগনিটি, ডিগনিটি মানে সেই সম্মানটা পায় ম্যানুয়াল লেবার, মানে একটা মানুষ যে নিজে কায়িক পরিশ্রম করে যে যে কাজটা করে, আমাদের কিন্তু আর্টেরও সেটা কাইন্ড অফ ঠিকই বলেছে, কারণ এফর্ট লাগে না, তোমার ভাবতে হয় জিনিসটা, তোমার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তোমার চোখের সমস্যা হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে, তোমার ধৈর্য রাখতে হয়। তো এই যে জিনিসগুলো কাইন্ড অফ ম্যানুয়াল লেবারের পর্যায়ে পড়ে। বাট দ্যাট ডাজন্ট মিন তুমি 2000 গিনিস পাচ্ছ আর তোমার মডেলকে তুমি 1 শিলিং মাত্র দিচ্ছ, এটা দিস ইজ কোয়াইট আনফেয়ার। বাট ইউ মাস্ট নট চ্যাটার, চ্যাটার মানে তুমি হয়তো বকবক করো না, চ্যাটার মানে বকবক করা, মানে আননেসেসারিলি ট্রিভিয়াল কোনো আনইম্পর্টেন্ট কথাবার্তা নিয়ে বেশি বকবক করছো, তুমি বেশি কথা বলো না। আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত আছি, নাও স্মোক আ সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট, একটা সিগারেট খাও তো চুপচাপ থাকো, ব্যাস। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন, একটা মানে খানিকক্ষণ পরে কে এলো, একটা চাকর এলো, অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, বলছে যে বাইরে একজন ফ্রেম মেকার এসেছেন, ফ্রেম মেকার মানে কি অবভিয়াসলি পেইন্টারের কাছে ফ্রেম মেকার আসবেন, তো বলছে বাইরে একজন ফ্রেম মেকার এসেছেন আর তিনি আপনার সাথে কথা বলতে চান, সেই জন্য এসে ওনাকে ইনফর্ম করলো, কাকে, অ্যালান ট্রেভারকে। ডোন্ট রান অ্যাওয়ে হিবি, হি সেড, অ্যাজ হি ওয়েন্ট আউট, আই উইল বি ব্যাক ইন আ মোমেন্ট, বলছে পালিয়ে যেও না আবার তুমি, কারণ আমি যাচ্ছি একটা কাজে, ফ্রেম মেকার এসেছে, তুমি আবার পালিয়ে যেও না, আমি একটু পরেই ফিরে আসবো, ঠিক আছে। The old beggar man took advantage of Trevor's absence to rest for a moment on a wooden bench that was behind him. বলছে এবার এই তো সুযোগ, চলে গেছে পেইন্টার, তার মানে কি মডেল কী করবে, একটু রেস্ট নিয়ে নেবে, একটু জল খেয়ে নেবে, ঠিক আছে, জাস্ট লাইক মি, আমি এখন জল খাবো, তাই জলটা খেয়ে আসি। So coming back to the story, the old man took advantage of Trevor's absence to rest for a moment. বলছে যে যেই না পেইন্টার চলে গেছেন তখন কি করলো, ও একটু অ্যাডভান্টেজ পেয়ে গেছে যে একটু বসি এবার, ঠিক আছে, অন আ উডেন বেঞ্চ, একটা কাঠের বেঞ্চের উপর বসে পড়েছে, দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, তার পেছনে যেটা ছিল সে তার উপরে গিয়ে বসে পড়েছে। হি লুকড সো ফরলন, ফরলন মানে একদম একাকী, তাকে একদম খুব দুর্বিষহ, মানে খুব অসহায় করুণ অবস্থা লাগছে তার, অ্যান্ড রেচেড, রেচেড মানেও খুব দুর্বিষহ করুণ অবস্থা, রেচেড আর ফরলন কাইন্ড অফ সেম মিনিং। দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম, কুড নট হেল্প পিটিং হিম মানে তাকে সাহায্য না, সরি তাকে করুণা না করে, পিটি মানে কি করুণা করা, তাকে পিটি না করে পারলো না, মানে এতটাই তাকে দেখে মিজারেবল লাগছে, এতটাই দুর্দশাগ্রস্ত ব্যক্তি মনে হচ্ছে যে আমাদের হিউই তাকে তার প্রতি সিম্প্যাথি না দেখিয়ে পারলো না। হেল্প মানে কিন্তু মানে সাহায্য না, কুড নট হেল্প পিটিং হিম মানে কুড নট ডু সামথিং বাট পিটিং হিম, মানে পিটি করা ছাড়া তার আর কোনো কাজ নেই, পিটি করা মানে কি এখানে তার প্রতি সহানুভূতি দেখানো। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস টু সি হোয়াট মানি হি হ্যাড, বলছে তার পকেটে হাত দিয়ে দেখলো যে তার কাছে কত টাকা আছে। হ্যাঁ, এদিকে আমরা কি জানি যে আমাদের হিউই তো নিজেই গরিব বাবা, ঠিক আছে, সে আবার পকেটে হাত দিয়ে দেখছে যে তার কাছে টাকা পয়সা আছে কিনা। অল হি কুড ফাইন্ড ওয়াজ আ সভরিন, সভরিন কথাটা বলেছি ইম্পর্টেন্ট, এই জন্যে আমি আগে থেকে বলে দিয়েছি। সভরিন, সভরিন মানে কি বলেছিলাম, 1 পাউন্ডকে বলা হয় 1 সভরিন, 1 পাউন্ড। ও কী করলো, ওর পকেটের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজে পেলো যে 1 পাউন্ড আছে, 1 পাউন্ড আছে, অ্যান্ড সাম কপার্স। আমি সভরিন মানে কি বলেছিলাম, 1 পাউন্ড মানে গোল্ড কয়েন, গোল্ড কয়েন, আর এটা একটা মানে গোল্ড কয়েন আছে, একটা কিছুটা কপার কয়েন আছে, ঠিক আছে, কপার কয়েন মানে পেনি বলতে পারো। পুয়ার ওল্ড ফেলো, হি থট টু হিমসেলফ, ও নিজে নিজে ভাবলো যে হায় রে কতটা গরিব একজন ওল্ড ফেলো, পুয়ার ওল্ড ফেলো, একে তো বয়স হয়ে গেছে, ঠিক আছে, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, মানে আমার কাছে যে টাকাটা আছে এটা আমার থেকেও বেশি ওনার প্রয়োজন, ঠিক আছে, সেই জন্য ওনার প্রতি খুবই সিম্প্যাথি দেখিয়ে বলছে যে পুয়ার ওল্ড ফেলো, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর আ ফোর্টনাইট, বাট কী হবে তাতে, হ্যান্ডসামস মানে হ্যান্ডসাম ভেবো না, হ্যান্ডসাম মানে হচ্ছে হ্যান্ডসাম হর্স ক্যারেজ, ঘোড়ায় টানা গাড়িকে বলা হচ্ছে
হ্যান্ডসাম, ঠিক আছে। তাহলে ঘোড়ায় টানা গাড়িকে বলা হচ্ছে হ্যান্ডসাম। ফোর্টনাইট মানে 14 days, 14 days মানে এক পক্ষ বলা হয় না, যে 14 দিনে এক পক্ষ হয়, বা হচ্ছে তোমার 2 সপ্তাহ বলা হয়। তো বলছে যে আমার এই যে পোর ওল্ড ফেলো, আমার এই যে টাকাটা আমার পকেটে আছে, একটা সভরিন আছে আর কিছু কপার কয়েন আছে, এটা আমার থেকে বেশি ওনার প্রয়োজন। কারণ কি উনি এতটাই গরিব, কিন্তু এতে আমার কি ক্ষতি হবে, আমি আগামী যে 14 দিনের জন্য আমাকে হেঁটে বাড়ি যেতে হবে, আমি হ্যান্ডসাম পাবো না। মানে কি আমি কোনো রকম কোনো মানে ঘোড়ার গাড়িতে করে যেতে পারবো না, কারণ জাস্ট বিকজ আমি টাকাটা দিয়ে দিচ্ছি তাই আমি ঘোড়ার গাড়ি করে আর যেতে পারবো না, ঠিক আছে। তার মানে আমাকে হেঁটেই বাড়ি ফিরতে হবে ফর দ্য রেস্ট অফ 14 days, মানে বাকি 14 দিনের জন্য যেতে হবে। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও অ্যান্ড স্লিপ দ্য সভরিন ইন্টু দ্য বেগার্স হ্যান্ড। ও কী করলো, স্টুডিওর দিকে গেলো, স্টুডিও ইন দ্য সেন্স যেখানে ও বসেছিল বেগারটা, সেখানে গিয়ে তার হাতে কয়েনটা দিল, স্লিপ, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান স্টার্টেড মানে একটু হকচকিয়ে গেল, মানে চুপচাপ বসেছিল, এবার গিয়ে ওর হাতে একটা মানে টাকা দিয়েছে, এবার ওল্ড ম্যান একটু হকচকিয়ে গেছে, ঠিক আছে। স্টার্টেড অ্যান্ড আ ফেইন্ট স্মাইল ফ্লিটার্ড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস। তার ফেইন্ট স্মাইল মানে একটা বেশ মৃদু মৃদু হাসি তার উইদার্ড লিপস মানে তার শুকনো ঠোঁটে ভেসে উঠলো, ঠিক আছে। কারণ কি অবভিয়াস টাকা দিয়েছে না। থ্যাংক ইউ স্যার, হি সেড, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি আমাকে এই টাকাটা দিলেন, ঠিক আছে। নেক্সট, আই হোপ এটা মোটামুটি বোঝাতে পেরেছি আমি সবাইকে। তো চলো, দেন ট্রেভার অ্যারাইভড। এবার কি হলো, অ্যাজ ইউজুয়াল ট্রেভার চলে এসেছে। অ্যান্ড হিউই টুক হিজ লিভ, হিউই চলে গেল, ট্রেভার চলে এসেছে, হিউই চলে গেল। ব্লাশিং আ লিটল অ্যাট হোয়াট হি ডান, ব্লাশিং আ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, একটু ব্লাশ করে একটু হেসে এক্ষুনি যে কাজটা করেছে তার জন্য সে একটু হেসেই চলে গেল। তার কারণ কি, যে দেখবে আমরা কাউকে যদি মানে কোনো উপকার করি, ভালো কাজ করি, দেখবে আমাদের মনে একটা মানে আলটিমেটলি পিস কাজ করে, একটা শান্তি আসে যে আমি একটা ভালো কাজ করেছি। সেই জন্যই হিউই একটু হেসে চলে গেল, একটু মনে মনে একটা শান্তি পেলো যে না আমি আজকে একটা ভালো কাজ করেছি। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা। এবার কী করলো, দ্য রেস্ট অফ দ্য ডে ও কোথায় যাচ্ছিলো বলেছিলাম, লরা মার্টনদের বাড়ির কাছে, সেই পথেই ও গেছিলো অ্যালান ট্রেভারের কাছে। তাহলে ও এবার চলে গেল কি লরার কাছে, আলটিমেটলি সেখানেই যেতে হবে তার। হি স্পেন্ড আ ডে উইথ লরা, গট আ চার্মিং স্কোল্ডিং। চার্মিং স্কোল্ডিং মানে নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলবে না একদম মেরে শেষ করে দেবো, এরকম তো বলবে না, না। তো চার্মিং স্কোল্ডিং, কেন তোমার কি দরকার ছিল ওনাকে এত হেল্প করার, তোমার নিজের টাকা নেই, তা নিজের টাকা নেই লোককে হেল্প করতে যাচ্ছ, একটু মিষ্টি করে একটু বকা আর কি। চার্মিং স্কোল্ডিং ফর ইজ এক্সট্রা ভ্যাকেন্স মানে এক্সেসিভ, মানে একটু উদারতা দেখানোর জন্য, নেই তোমার সেরকম কিছু, তুমি অথচ তোমার দেখাচ্ছ যে আমার আছে, এরকম ব্যাপার। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, মানে সেদিন কী করেছিল, লরার কাছে গেছে, লরা একটু বকাশকা করেছে, মানে বকাঝকা করেছে, তারপরে আস্তে আস্তে করে বাড়ি চলে গেছে, ঠিক আছে। মানে ওই দিন দ্যাট নাইট, এখনও শেষ হয়নি, সেই রাত্রেবেলা কী হয়েছে, দ্যাট নাইট হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব। স্ট্রোলড মানে হচ্ছে লেজারলি ওয়াক লেজারলি, মানে বেশ অলসভাবে হেলে দুলে হাঁটাকে বলা হয় লেজারলি, ঠিক আছে। মানে তুমি বেশ একদম চিল মুডে হাঁটছো, একটু একটু করে হেঁটে যাচ্ছো আস্তে আস্তে। স্ট্রোলড মানে একটু হেলে দুলে হাঁটা, ইনটু দ্য প্যালেট ক্লাব হচ্ছে একটা কাইন্ড অফ বার টাইপ বলতে পারো, রেস্টুরেন্ট বার টাইপ। ওই প্যালেট ক্লাবে গেছে, যেখানে কিনা অ্যাবাউট 11 o'clock, ধরো রাত 11টার সময় গেছে ওখানে। অ্যান্ড ফাউন্ড ট্রেভার সিটিং বাই হিমসেলফ ইন দ্য স্মোকিং রুম ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, ওয়াইনগুলোর নাম দিয়ে দিতে পারে, ঠিক আছে। বলছে এবার হঠাৎ করে ও কী করলো, 11টার সময় হাঁটতে হাঁটতে প্যালেট ক্লাবে গেছে। প্যালেট ক্লাবে কে ছিল, গিয়ে ওখানে দেখা হয়েছে আবার অ্যালান ট্রেভারের সাথে দেখা হয়েছে। অ্যালান ট্রেভার কী করছে সেই সময়, হক আর সেলজার খাচ্ছে, কাইন্ড অফ বেভারেজ বলা হয়, ঠিক আছে, ড্রিঙ্ক, হ্যাঁ মানে ওয়াইন বলতে পারো, হোয়াইট ওয়াইন বা কিছু ওয়াইন, আই ডোন্ট নো। মোটামুটি হক আর সেলজার ছিল 2 টাইপস অফ ওয়াইন খাচ্ছিল, আর যেখানে কিনা স্মোকিং রুম ছিল মানে সিগারেটও খাচ্ছিল হয়তো, সেখানে কে, আমাদের অ্যালান ট্রেভার, সেখানে আমাদের হিউই গেছে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্যাট পিকচার ফিনিশড অল রাইট? তোমার কি সেই ছবিটা আঁকা হয়ে গেছে? মানে গিয়ে দেখা হয়েছে বন্ধুর সাথে, যে তোমার কি সেই ছবিটা আঁকা হয়ে গিয়েছে? কোথা গেল, হ্যাঁ। হি সেড অ্যাজ হি লিট হিজ সিগারেট। ও যখন সিগারেটটা জ্বালালো তখন জিজ্ঞেস করছে তোমার কি ছবিটা আঁকা হয়ে গিয়েছে? ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়। সে তো কখন ফিনিশ হয়ে গেছে, ফ্রেম করাও হয়ে গেছে, ঠিক আছে। মাই বয় আনসার ট্রেভার, অ্যান্ড বাই ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট। তুমি তো একটা দারুণ ব্যাপার করেছো হে,
তুমি তো যুদ্ধ জয় করে ফেলেছো। কি যুদ্ধ জয়? কনকোয়েস্ট মানে জয় করা। কি? দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। বলছে সেই যে ওল্ড মডেলটাকে তুমি দেখলে, সে দেখছি তোমার প্রতি বেশ ডিভোটেড হয়ে গেছে, মানে একেবারে তোমার প্রতি একদম ইন্টারেস্টেড, ডিভোটেড মানে তোমার ব্যাপারে খুব একদম ইন্টারেস্টেড হয়ে গেছে। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ। আমাকে তোমার সম্পর্কে তাকে সব বলতে হয়েছে। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ। তোমার সম্পর্কে অনেক কিছুই তাকে আমাকে বলতে হয়েছে। কী কী? হু ইউ আর, ওয়্যার ইউ লিভ, হোয়াট ইউর ইনকাম ইজ অ্যান্ড হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ। বলছে তুমি কে, ঠিক আছে, তুমি কোথায় থাকো, তোমার ইনকাম কত, তোমার প্রসপেক্ট মানে লাইফের দৃষ্টিভঙ্গি, তোমার সামনের এইম কি, তোমার লাইফে আর তুমি গোলটা কি, সব কিছু আমার ওনাকে বলতে হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে কী দরকার ভাই, একটা বেগার তাকে তুই আঁকছিস ভালো কথা, বাট আমাদের হিরোর এত পার্সোনাল অ্যাফেয়ার বলে দেওয়ার কথা কে বলেছে পার্সোনাল লাইফ সম্পর্কে? তারাও এখনও আছে, কী বলেছে আরও শোনো। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিবি, মানে তুমি কী করেছো? আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি ওয়েন আই গো হোম। বলছে এই রে, তুমি তো ভুল কাজ করে ফেলেছো, তুমি এত কিছু বলতে গেছো কেন? হ্যাঁ, এবার যদি আমি বাড়ি যাই আর গিয়ে দেখি ও আমার জন্য ওয়েট করছে আমার বাড়ির সামনে, কেন? যেহেতু আমি ওকে টাকা দিয়েছি। এবার এই এক্সপেক্ট করবে যে বেচারা যে যদি আরও টাকা দেয়, তাই জন্য যদি গিয়ে দেখে যে আমার বাড়ির সামনে বসে আছে। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং। তুমি মিথ্যা কথা বলো না, বেকার জোক করো না, তুমি এসব বলো না কিচ্ছু। পোর ওল্ড রেচ, হায় রে কত এবার ওর কথা বলছে, মানে ওই পোরটার লোকটার কথা, যে হায় রে লোকটা কতটা মানে দুর্বিষহ ছিল। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম। আমি যদি ওনার জন্য কিছু করতে পারতাম আমার খুব ভালো লাগতো। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। বলছে এটা কতটা ভয়ঙ্কর বলো তো, একটা লোক অতটা দুর্বিষহ, অতটা মানে মিজারেবল হতে পারে, করুণ অবস্থা হতে পারে, তুমি বলো তো। আই হ্যাভ গট হিপস অফ ক্লোথস অ্যাট হোম। আমার বাড়িতে এক গাদা স্তূপ করা জামা কাপড় রয়েছে, ঠিক আছে, মানে আমাদের বাড়িতে পুরনো জামা কাপড় অনেক সময় থাকে না, বলছে আমার বাড়িতে এরকম পুরনো জামা কাপড় রয়েছে। ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম? তোমার কি মনে হয় ওর মধ্যে একটাও নেবে? আমার বাড়িতে কিছু পুরনো জামা কাপড় আছে, তাহলে তুমি যেহেতু ওর কাছে আমার সম্পর্কে এই সমস্ত কথা বলে দিয়েছে, তাহলে ও যদি এবার আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি কি হেল্প করবো? আমার তো নিজেরই টাকা পয়সা নেই, তাহলে কি আছে আমার কাছে কিছু পুরনো জামা কাপড় আছে, তাহলে তোমার কি মনে হয় ও কি সেগুলো নেবে? his rags were falling to bits। বলছে কেন? কারণ কি আমি দেখলাম যে ও র্যাগটা পড়েছে, র্যাগ মানে ওই যে ছেঁড়া পাটা যে আলখাল্লা টাইপের জিনিসপত্র পড়েছে, সেটা প্রায় নিচের দিকে ছড়িয়ে চলে গেছিলো, মানে ফাটা অবস্থা হয়ে গেছিলো, তাহলে সেই জন্য নিশ্চয়ই জামা কাপড় লাগবে ওর। বাট হি লুক স্প্লেন্ডেড ইন দেম। সেই ট্রেভার বলছে স্প্লেন্ডেড মানে চমৎকার, জানো তোমরা এর কী হয়ে গেল চমৎকার বলছে, বাট হি লুক স্প্লেন্ডেড ইন দ্যাম। কিন্তু তাকে তো ওটাতে চমৎকার লাগছিল দেখতে। কেন চমৎকার বলছে? আই উডেন্ট পেইন্ট হিম অ্যাজ ইন আ ফ্রক কোট ফর এনিথিং। আমি নিশ্চয়ই তাকে ফ্রক কোটে, ফ্রক মানে এখানে কিন্তু আমাদের মেয়েদের এই ফ্রক নয়, ঠিক আছে, ফ্রক কোট মানে কাইন্ড অফ ফর্মাল আউটার গার্মেন্ট, যেটা উপর দিয়ে পরা হয় কিন্তু ফর্মাল জায়গায়, মানে যে কোনো জায়গায় পরা হয় না। বলছে তুমি কী ভেবেছিলে ও বেগার বলেই ওরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরেছিল বলেই না আমি ওকে এঁকেছি? তুমি কি এক্সপেক্ট করছিলে যে একদম ফর্মাল বুটেড শুটেড হয়ে আসবে, আমি তারপর ওকে আঁকবো? নিশ্চয়ই না। তাহলে এটা তো স্প্লেন্ডিড, ওর কাছে এটা চমৎকার লাগছিলো, মানে আমার কাছে তো চমৎকার লাগছিলো বাবা। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোম্যান্স। তুমি যাকে র্যাগ বলো, তুমি যাকে ছেঁড়া ফাটা জীর্ণকায় অবস্থা বলো, আমি তাকে রোম্যান্স বলি। কারণ কি আমাদের পেইন্টারদের কাছে ওই সমস্ত অত কিছু ব্যাপার না, আমি ওটাকে রোম্যান্টিক ওয়েতে দেখি। মানে তুমি যেভাবে একদম গলে পড়ছো কষ্ট পেয়ে, আমার ওই সমস্ত নয়। তুমি যাকে র্যাগ বলছো আমি তাকে রোম্যান্স বলছি, কারণ জাস্ট বিকজ সেইটার জন্যই বেগারটার অস্তিত্ব আছে। বেগার মানে কি তোমার কি এখন আম্বানির মতো বাড়ি গাড়ি নিয়ে ঘুরবে, মানে বাড়ি গাড়ি থাকবে গাড়ি নিয়ে ঘুরবে এরকম? নিশ্চয়ই বেগার থাকবে বেগারের মতো, তাহলে আমি সেটাকেই প্রেফার করি। What seems poverty to you is picturesqueness to me. Picturesqueness to me. তোমার কাছে যা পভার্টি মানে দরিদ্রতা বা দারিদ্র, তোমার কাছে যা পুয়ারনেস আমার কাছে সেটা পিকচারেস্কনেস মানে কি তোমরা বলো না অ্যাস্থেটিক বা ভিজুয়ালি অ্যাট্রাকটিভ একটা জিনিসকে বলা হয় অ্যাস্থেটিক। তো পিকচারেস্কনেস মিনস অ্যাস্থেটিক ফটো তোমরা তোলো, বেশ একদম সুন্দর দেখতে লাগে, ঠিক আছে। তো বলছে তোমার কাছে এটা পভার্টি, আমার কাছে সেটাই অ্যাস্থেটিক ব্যাপার, ঠিক আছে। সুতরাং আমার সমস্ত কিছু মনে হচ্ছে না। অ্যালান সেড হি সিরিয়াসলি, ইউ পেইন্টার্স আর হার্টলেস আর লট। তোমরা তো একদম মানে ইউ পেইন্টার্স আর হার্টলেস লট, তোমরা তো মানে তোমাদের হৃদয় নেই, একেবারে কাঠখোট্টা মানুষ তোমরা, ঠিক আছে। তুমি এটা কী করে বলতে পারো? ও আচ্ছা, তার আগে বলেছে হাউএভার আই উইল টেল হিম ইউর অফার। ঠিক আছে, আমি তোমার
এই যে তুমি অফারটা দিলে যে পুরোনো জামা কাপড় দেবে, আমি এটা বলে দেবো ওকে, ঠিক আছে। তারপরেই ও বলেছে যে তোমরা হার্টলেস লোকজন, ঠিক আছে। নেক্সট, ক্লিয়ার? অ্যান আর্টিস্ট হার্ট ইজ হিজ হেড। দেখো এই যে না আমি বলে দিচ্ছি, শোনো, ট্রেভারের যে কথাগুলো, রিপ্লাইগুলো কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট। ট্রেভার বেশ রিয়ালিস্টিক ব্যাপার স্যাপার, অত স্বপ্নে ভাসে না, ঠিক আছে, অত ওর মায়া দয়া নেই, ও একদম একদম সলিড কথাবার্তা বলছে, ঠিক আছে, সেই কথাগুলো ইম্পর্টেন্ট কিন্তু। বলছে অ্যান আর্টিস্ট হার্ট ইজ হিজ হেড, রিপ্লাই ট্রেভার। বলছে একজন আর্টিস্টের হার্টটা কিন্তু তার হেড, তারা ব্রেন দিয়ে কাজ করে, ঠিক আছে, অত হার্ট দিয়ে কাজ করে না, ব্রেন দিয়ে ভেবেচিন্তে কাজ করতে হয়। সবসময় হার্ট দিয়ে কাজ করলে লাইফে সাকসেসফুল হওয়া যাবে না। অ্যান্ড বিসাইডস আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট। এর পাশাপাশি কি আমাদের কাজটাই তো আমরা আমাদের সামনে যা দেখি তাই আঁকি, নাকি আমরা ভেতরে গিয়ে সেটাকে আবার চেঞ্জ করে অন্যরকমভাবে করবো, তা না। আমাদের কাজই তো আমরা ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখি সেভাবে করা, অ্যান্ড নট টু রিফর্ম অ্যাজ উই নো ইট। আমাদের সেইভাবে দেখা নয় যে আমরা সেটাকে যেভাবে জানি সেটাকে রিফর্ম করে করবো, না, আমরা যা দেখি তাই আঁকি, ব্যাস, এটাই আমাদের বিজনেস। আচ্ছা, Ashakun San Meteor. Ashakun San Meteor. And now tell me, oh Lorize, besides বলেছি এটা যে our business to realize the world and not to reform as a Ashakun San Meteor. And now tell me how Lorize. বলছে তুমি এত বুঝবে না। Ashakun San Meteor means ওটার মানেটা এখানে এভাবে লিখতে হবে। ফোকাস, বলছে আশাকুন, এটাও अगेन ফ্রেঞ্চ ওয়ার্ড, নাম মানে বুঝা, আশাকুন শান মিটিয়ার, হোয়াট ইজ দিস, এটা কি ফ্রেঞ্চ ওয়ার্ড, একটা ফ্রেঞ্চ ফ্রেজ, তার মানে কি ইংলিশে এভরিওয়ান শুড ফোকাস অন দেয়ার ওন ওয়ার্কস, যার যার নিজের কাজে মন দেওয়া উচিত। তুমি বেশি আমার ব্যাপারে বোঝো না, আমার প্রফেশন নিয়ে বোঝো না, কিন্তু তোমার সেই ব্যাপারে নাক গলানো উচিত না, তোমার বদার করা উচিত না। তোমার ব্যাপারে আমি অত বুঝতে পারি না, কারণ আমার প্রফেশনটা আমি ভালো বুঝবো তোমার থেকে, তাই জন্য শাকুন শান মেটেরিয়ার মানে এভরিওয়ান শুড ফোকাস অন দেয়ার ওন ওয়ার্কস, নিজেদের কাজে মন দেওয়া উচিত। ক্লিয়ার? অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ, মানে এখন বলেন তো, ওইসব কথা ছাড়ো তো, বলো লরা কেমন আছে বলো। দ্য ওল্ড ম্যান ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। বলছে ওল্ড ম্যানটা ওনার ব্যাপারে খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, ওল্ড ম্যান ইন্টারেস্টেড কেন? আমার প্রাইভেট অ্যাফেয়ার, লাভ অ্যাফেয়ার, লরাকে ওল্ড ম্যান কী করেছিল, তাই না? ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, ক্রাইড সেইড হিমি। হিমি বলছে তুমি এখন এটা বলো না প্লিজ যে তুমি লরার ব্যাপারে ওনাকে বলে দিয়েছো, তুমি বলে দিয়েছো আমি কে কোথায় থাকি, ইটস ওকে, বাট এখন তুমি এটা বলো না যে তুমি আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে তাকে বলে দিয়েছো। হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? সার্টেনলি আই ডিড। হ্যাঁ, অবশ্যই আমি বলে দিয়েছি। কীরকম বদমাইশ চিন্তা করো, ঠিক আছে, আমি বলে দিয়েছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কার্নেল, দ্য লাভলি লরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড। মানে তাকে সব বলে দিয়েছে। লরাকে, লরার বাবা, রিলেন্টলেস মানে সেই যে অস্থির যে লোকটা, মানে লরার বাবা, যার ডাইজেশন হারিয়ে ফেলেছে আর টেম্পারও হারিয়ে ফেলেছে, তার ব্যাপারে। আর কি বলেছে? 10,000 পাউন্ড, যেটা গল্পটা যে 10,000 পাউন্ড না নিয়ে আসলে দুজনের বিয়ে দেবে না, সেই গল্পটাও বলে ফেলেছে। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স। তুমি আমার প্রাইভেট অ্যাফেয়ারগুলো নিয়ে তাকে বলে ফেলেছো। ক্রাইড হিমি, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, মানে রেগে একদম লাল হয়ে গেছে শুনে এটা। মাই ডিয়ার বয়, সেই ট্রেভার স্মাইলিং, হাসতে হাসতে বলছেন, দ্যাট ওল্ড বেগার, তুমি যাকে ওল্ড বেগার বলছো না, as you call him, is one of the richest men in Europe. সে ইউরোপের এক ধনী ব্যক্তিদের মধ্যে একজন, সে বেগার নয়। কে তাহলে? হি কুড বাই অল লন্ডন টুমরো উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট। ওভারড্রয়িং মানে পুরো টাকা তুলে না নিয়ে, মানে তোমার অ্যাকাউন্টে যা টাকা আছে যদি তুমি পুরো না তুলে নিয়ে কিছু করতে পারো। বলছে যে তার অ্যাকাউন্টে যা আছে সেইটা পুরোটা তুলে না নিয়ে সে কী করতে পারে? লন্ডনকে পুরো কিনে ফেলতে পারে। মানে এত টাকা তার, যে এতটাই ধনী সে যে লন্ডন শহর কিনে ফেলতে পারে। তার জন্য তার মানে অর্থ শূন্য করতে হবে না, টাকা রাখবে, রেখে মানে টাকা থাকবে, তাও কিনে ফেলার পরেও তাও তো তার টাকা থাকবে। হি হ্যাজ আ হাউস ইন এভরি ক্যাপিটাল, প্রতিটা সিটিতে তার একটা করে ক্যাপিটালে একটা করে তার হাউস আছে। ডাইনস অফ গোল্ড প্লেট, সোনার থালায় ভাত খায়।
ভাত তো খায় না, ভাত তো আমরা খাই বাঙালি, ঠিক আছে, মানে যাই খাবার খায় সোনার থালায় খায়। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার ওয়েন হি চুজেস। ওনার এত ক্ষমতা যে উনি রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখতে পারেন, মানে রাশিয়া যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে ওনার সেই ক্যাপাসিটি, সেই পাওয়ার আছে যে রাশিয়াকে যুদ্ধ ঘোষণা থেকে বিরত রাখতে পারে। তাহলে বুঝতে পারছো, তাহলে ওল্ড ম্যান নয়, হি ওয়াজ দ্য মোস্ট, মানে হি ওয়াজ দ্য রিচেস্ট পারসন, হি ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসনস ইন ইংল্যান্ডে না, ইউরোপে। এবার মনে প্রশ্ন আসছে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ সিটিং দেয়ার লাইক এ বেগার। কী দরকার ছিল ভাই বেগার হিসেবে ওখানে বসার? প্রশ্ন আসছে, চলো দেখবো। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, তুমি কী বলতে চাইছো, হোয়াট ডু ইউ মিন, এক্সক্লেম হিবি, ও তো এক্সক্লেম করে উঠেছে। হোয়াট আই সেই ট্রেভার, আমি কী বলছি? দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হাউসবার্গ। দ্য ফোর্থ ক্যারেক্টার that has been unfolded is ব্যারন হাউসবার্গ। বলছে এই যে ওল্ড ম্যানটা যার কথা তুমি বলছো এ হচ্ছে ব্যারন হাউসবার্গ। ওকে, ব্যারন হাউসবার্গকে হি ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার একজন গ্রেট ফ্রেন্ড, আমার একজন খুব ভালো বন্ধু। হি ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড, বাইজ অল মাই পিকচার্স দ্যাট সর্ট অফ থিং। বলছে সে কী করে, আমার খুব ভালো বন্ধু, আর আমি যত এই সমস্ত ভালো ভালো পেন্টিং করি আমার কাছে গিনি দিয়ে, মানে টাকা পয়সা দিয়ে আমার কাছ থেকে সব পেন্টিং কিনে ফেলে, ঠিক আছে। তাহলে ব্যারন হাউসবার্গ সে কিনা আমাদের অ্যালান ট্রিগারের খুব ভালো বন্ধু এবং তার সব পেন্টিংগুলো সে কিনে ফেলে, ঠিক আছে। কোথায় গেল, গুলিয়ে ফেললাম নাকি? হ্যাঁ, অ্যান্ড গেভ মি আ কমিশন, অ্যান্ড তিনি আমাকে একটা কমিশন দিয়েছিলেন। কমিশন মানে টাকা দিয়েছিল, আগে কিছু একটা কাজ করানোর জন্য টাকা দেওয়াকে কমিশন করা বলা হয়। গেভ মি আ কমিশন আ মান্থ এগো টু পেইন্ট হিম অ্যাজ আ বেগার, মানে উনি নিজেই ওনার টাকা দিয়েছিলেন ওনাকে মানে বেগার হিসেবে আঁকার জন্য। আমাদের যে ব্যারন হাউসবার্গ উনি নিজেই টাকা দিয়েছিলেন অ্যালান ট্রেভারকে যাতে তাকে বেগার হিসেবে আঁকে, মানে তিনি কিন্তু ওই আম্বানি টাইপের ক্যারেক্টার, ঠিক আছে, মুকেশ আম্বানির মতো ক্যারেক্টার। এবার সেখানে তিনি টাকা দিয়েছেন অ্যালান ট্রেভারকে কী জন্য, তাকে অ্যাজ আ বেগার পোর্ট্রে করার জন্য। সব থেকে বড় লোক কিন্তু তাকে একদম ছেঁড়া ফাটা অবস্থায় একটা গরিব দুর্দশাগ্রস্ত বেগার হিসেবে পেইন্ট করার জন্য সে নিজেই কমিশন করেছে। ক্লিয়ার? এই আবার কী জিনিস ভাই, কেন? কাভুলিভু, হোয়াট ইজ দিস কাভুলিভু? What can I do? Cavolevo is also a French word that means what can I do? আমি কি করতে পারি ভাই, সে যদি আমাকে এরকম করায় আমি কি করতে পারি? এই কাভুলিভু এখান থেকে এখান দিয়ে চলে এলো। What can I do? What can I do? আমি কি করতে পারি? ঠিক আছে, লা ফ্যান্টাসি ডান মিলিনিয়ার, লা ফ্যান্টাইজি না কিছু একটা আছে, ফ্যান্টাইজি ডান মিলিনিয়ার, এটাও ফ্রেঞ্চ ওয়ার্ড, এই পুরোটাই এখান থেকে এটা ফ্রেঞ্চ, ঠিক আছে। বলছে এটা লাটা এখানে বলে দিই, নো হোয়াট ইজ দিস, ওটা পুরোটা আমাকে এখানে লিখতে হবে। এটার পুরোটার মানে হচ্ছে এই কাভলিভু, এটা কিন্তু কুইভলেজ বউজ এই সমস্ত নয়, কাভলিভু আমি হোয়াট ক্যান আই ডু, ঠিক আছে, আমি কি করতে পারি। আর ওটার মানে হচ্ছে লা ফ্যান্টাইজ ডান মিলিনিয়ার, বলছে বড় বড় লোকের বড় বড় ব্যাপার, মানে বলে না টাকা থাকলে কত কিছু করা যায়, ঠিক আছে। তো সেখানে লা ফ্যান্টাইজ মানে কি, ফ্যান্টাসি, মানে একটা বড় লোকদের কত ফ্যান্টাসি থাকে যে তাকে নিজেকে, মানে লোক এমনি ভিখারি গরিব, বড় লোক হয়ে তাদের কত রকমের হিউমার, কত রকমের তাদের ইচ্ছে, কত ফ্যান্টাসি যে আমাকে গরিব হিসেবে বেগার হিসেবে আঁকতে হবে, বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার, ঠিক আছে। সেটাই বলছে যে লা ফ্যান্টাসি ডান মিলিনিয়ার, ওইটুকুর মানে আমি লিখছি এবার, ঠিক আছে। লা ফ্যান্টাসি ডান মিলিনিয়ার মিনস দ্য ফ্যান্টাসি অফ একটা মিলিয়নিয়ারের ফ্যান্টাসি, বলছে একটা মিলিয়নিয়ারের ফ্যান্টাসি, ঠিক আছে।
অ্যান্ড আই মাস্ট সে, আমি অবশ্যই এটা বলতে পারি, হি মেড আ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস, বলছে আমি এটা বলতে পারি যে হ্যাঁ এটা ওনার ফ্যান্টাসি, মানে বড় লোকদের বড় বড় ব্যাপার, এবং আমি এরপরে এটা বলতে পারি আই মাস্ট সে হি মেড আ ম্যাগনিফিসেন্ট ফিগার, মানে তো দারুণ মানিয়েছিল, মানে উনি ওই যে র্যাগ, মানে যেটা তুমি বলছো যে একদম অসহায় ছেঁড়া ফাটা, সেই ছেঁড়া ফাটা র্যাগটাতে ওনাকে দারুণ মানিয়েছিল। অর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাগস, মানে ওই যে র্যাগটা, যে ছেঁড়া ফাটা জিনিসটা আমাদের ব্যারন হাউসবার্গ অ্যাজ এ বেগার পড়েছিল, সেটা কার? সেটা আমাদের অ্যালান ট্রেভারের, ঠিক আছে? কবেকার? দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন, আমি স্পেন থেকে পেয়েছিলাম এই ওল্ড স্যুটটা, সেটা হচ্ছে ছেঁড়া ফাটা হয়ে গেছিলো, আমি সেটাই ওনাকে পরতে দিয়েছি। কাকে? ব্যারন হাউসবার্গকে, জাস্ট টু মেক হিম লুক অ্যাজ আ বেগার, মানে রিয়েল বেগারের মতো দেখার জন্য ছেঁড়া ফাটা একটা র্যাগ পরতে দিয়েছিল। এটা কার? অ্যালানের। ইম্পর্টেন্ট আসতে পারে যে দ্য র্যাগ দ্যাট দ্য ওল্ড বেগার ওর ওয়াজ কার ছিল? হুজ? এটা ওয়াজ অফ অ্যালান ট্রেভার্স। নেক্সট, এবার তো শুনে আমাদের হিউইর অবস্থা, ব্যারন হাউসবার্গ, ক্রাইড হিউই, গুড হেভেন্স, মানে ও মাই গড তুমি কি বলছো, ঠিক আছে? গুড হেভেন্স, আই গেভ হিম আ সভরিন, আমি তাকে একটা গোল্ড কয়েন দিয়ে দিয়েছি, ঠিক আছে? আই গেভ হিম আ সভরিন অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্মচেয়ার উইথ আ পিকচার অফ ডিসমে, মানে থপাস করে আর্মচেয়ারে বসে পড়েছে, আর ডিসমে মানে হতাশ হয়ে, যে হায় রে আমি কী অবস্থা করেছি, আমি একজন মিলেনিয়ারকে আমি ভিক্ষা দিয়ে দিয়েছি, এর থেকে দুর্দশা আর কিছু হয় না। গেভ হিম আ সভরিন, তুমি তাকে একটা সভরিন দিয়েছো, শাউটেড ট্রেভার, অ্যান্ড হি বার্স্ট ইন্টু আ রোর অফ লাফটার, মানে হেসে ফেটে পড়েছে একজন, যে তুমি তাকে কী করেছো, আমি তো এটা জানি না যে তুমি কখন দিলে, তুমি তাকে একটা কয়েন দিয়ে দিয়েছো। মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট আগেন, তুমি যেই কয়েনটা ওকে দিয়েছো ওনাকে, তুমি আর তোমার কয়েন ফিরে পাচ্ছ না। এখন আমার কথা হচ্ছে, হিউই কি চাইছে যে আমার কয়েনটা ফেরত দিক? ও তো এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি একজন মিলেনিয়ারকে ভিক্ষা দিয়েছি, আর এদিকে অ্যালান ট্রেভার বলছে তোমার টাকা তুমি আর ফেরত পাবে না, তুমি নিয়েছো ওটা ফেরত পাবে না। তার কারণ কি? জাস্ট বিকজ সান অ্যাফেয়ার সে লার্জেন্ট ডে অস্টার্স, কিছু একটা উচ্চারণ হবে, করে নেবে, ওই ফ্রেঞ্চ উচ্চারণ, আমি অত ভালো উচ্চারণ করতে পারি না ফ্রেঞ্চ উচ্চারণ, ঠিক আছে? সান অ্যাফেয়ার এস্ট লার্জেন্ট ডে অস্টার্স, এর মানে হচ্ছে হিজ অ্যাফেয়ার, অ্যাফেয়ার মানে তার কাজ, হিজ অ্যাফেয়ার ইজ অফ আদার পিপলস মানি, তার কাজ, যারা মনে করো আমি আই ডোন্ট নো যে হোয়াট ইজ দ্য প্রফেশন অফ আমাদের ব্যারন হাউসবার্গ, জাস্ট জানি যে মিলিয়নিয়ার, ঠিক আছে? মানে আপাতত আমরা অ্যালান ট্রেভারের কাছ থেকে তাই জানলাম যে উনি একজন মিলিয়নিয়ার, ক্লিয়ার? বাট কী প্রফেশনের সাথে যুক্ত সেটা জানি না। এবার সে টাকা নিয়ে বিজনেস করে, মানে কি সুদের ব্যবসা করে? আই ডোন্ট নো। তো এখানে বলছে যে সান অ্যাফেয়ার এস লার্জেন্ট ডে অস্টার্স, ওনার কাজ ছিল, এটা মানে এবার চলে আসবে এখানে, of দেখে নাও, বলছে হিজ প্রফেশন ইজ অফ আদার পিপলস মানি, মানে যারা সুদের ব্যবসা করে তাদের কি হয়, তারা অন্য লোকের টাকা নিয়ে, মানে অন্য লোকের টাকা নিয়েই ব্যবসা করে। কিন্তু তাহলে এখানে আমরা এটা শিওর নই যে আমাদের ব্যারন হাউসবার্গ অ্যাকচুয়ালি কী করেন, ঠিক আছে? বাট এটুকু জানি যে উনি কী করেন, অন্য লোকের টাকা নিয়ে, মানে অ্যাটলিস্ট আমরা অ্যালান ট্রেভারের কাছ থেকে তো এটুকু জানতে পেরেছি যে হিজ প্রফেশন ইজ অফ আদার পিপলস মানি, তার প্রফেশনটা কী ছিল, অন্য লোকের টাকা নিয়ে কাজ করা। তার মানে ইউ আর নট গোয়িং টু গেট দ্যাট মানি ব্যাক, তুমি এই টাকাটা খুঁজে পাচ্ছ না, মানে আর ফেরত পাচ্ছ না, কারণ কি একবার দিয়ে দিয়েছো, মানে লোকের টাকা নিয়ে কাজ করাই ওনার মানে প্রফেশন, তাই জন্যে এই টাকা তুমি ফেরত পাবে না। তাহলে কি সান অ্যাফেয়ার এস লার্জেন্ট ডে অস্টার্স মিনস হিজ প্রফেশন ইজ অফ আদার পিপলস মানি। দিস ফ্রেজ ইজ অলসো হ্যাজ অলসো কাম ফ্রম, কোথা থেকে এসেছে? ফ্রেঞ্চ থেকে, আর এটা ইংলিশ মানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, খুব নোট ডাউন করে নেবে। আই হোপ I am able to make you understand. Clear? Cholo. Moving on to next page. I think you might have told me, Alan. তোমার আমাকে এটা আগে বলা উচিত ছিল। I think you might have to tell me. ঠিক আছে, have told me. তোমার কিন্তু এটা আমার বলা আগে উচিত ছিল। এই যে উনি যে ব্যারন হাউসবার্গ, এটা কিন্তু আমাকে আগে বলা উচিত ছিল। Said he was sulkily. Sulkily মানে হচ্ছে একদম রেগে, মুখটার পাউট করে রেগে বলছে যে তোমার কিন্তু আমাকে আগে বলে দেওয়া উচিত ছিল।
and not excuse me not have let me make such a fool of myself. আমি তাহলে নিজের কাছে নিজে তো মানে আমার নিজেকে আমি ছোট করতাম না, মানে আমি তো বোকা হয়ে গেছি, ঠিক আছে, তার কাছে আমি নিজেকে এত ছোট করতাম না, আমি মানে মজার পাত্র হতাম না, আমাকে আগে বলে দিতে পারতে। ওয়েল টু বিগিন উইথ হিউই, তা শোনো, তাহলে শোনো কী ব্যাপারটা হয়েছে, আমি কেন বলতে পারিনি, শোনো। It never entered my mind that you went about distributing arms in that reckless way. এটা কখন আমার মাথায় আসেনি যে তুমি তাকে এরকমভাবে মানে ভিক্ষা বিতরণ করতে যাবে, কখনো এটা আমার মাথায় আসেনি যে তুমি একটা লোককে গিয়ে আমার ভিক্ষা দেবে। ডিস্ট্রিবিউটিং আর্মস ইন দ্য রেকলেস ওয়ে, রেকলেস মানে অস্থিরভাবে গিয়ে দুম করে লোককে একটা টাকা দিয়ে দিলাম, এরকম করতে যাবে আমি ভাবিনি। I can understand your kissing a pretty model, but you're giving a sovereign to an ugly one. তুমি লোকে এটা বলুক আমি মেনে নেবো যে তুমি একটা প্রিটি মডেলকে গিয়ে কিস করেছো, এটা আমি মেনে নেবো, বাট তুমি একটা আগলি একজন ছেঁড়া ফাটা জামা কাপড় পরা একজন লোককে গিয়ে তুমি টাকা দিচ্ছ, এটা বাবু আমি মানতে পারবো না। বাই জোভ মানে ও গড, ঠিক আছে, তাহলে এই জোভ মিন্স জুপিটার, হি ইজ দ্য গড অফ গ্রিক মাইথোলজি, তাহলে বাই গড মানে বাই জোভ মানে ও মাই গড বা মাই গড, ঠিক আছে, মাই গুডনেস, ঠিক আছে। বিসাইডস বাই জোভ নো, আমি এটা বিশ্বাস করতে পারবো না যে তুমি কাউকে গিয়ে এরকমভাবে টাকা দিচ্ছ, রাদার আমি বিশ্বাস করে নেবো যে তুমি কোনো প্রিটি মডেলকে গিয়ে কিস করেছো, এটা আমি বিশ্বাস করে নেবো। বিসাইডস দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে অ্যাট এনি ওয়ান, বলছে তার পাশাপাশি আর একটা কথা, আমি তো আজকে বাড়ি ছিলাম না, যে তোমাকে আমি আগে থেকে বলবো যে এরকম ব্যারন হাউসবার্গ ইজ কামিং ইন আওয়ার স্টুডিও, হ্যাঁ এটা তো আমি তোমাকে বলতে পারিনি। অ্যান্ড ওয়েন ইউ কেম, যখন তুমি এসেছিলে, আই ডিড নট নো, আমি এটাও জানতাম না ওয়েদার হাউসবার্গ উড লাইক হিজ নেম মেনশনড, মানে তুমি যখন আমার স্টুডিওতে এসেছিলে আমি এটাও জানি না যে আমি যদি তখন অরিজিনাল হাউসবার্গের নামটা মেনশন করে দিই ইন ফ্রন্ট অফ ইউ, তাহলে হাউ কুড হি রিয়াক্ট, সে কীভাবে রিয়াক্ট করবে, মানে হাউ উড হি রিয়াক্ট, মানে সে একজন ভিখারির বেশে বসে আছে এবং আমি তার অ্যাকচুয়াল আইডেন্টিটিটা বলে দিচ্ছি তোমার মতো একটা বাইরের লোকের কাছে, তাহলে সেটা তার কি ভালো লাগবে আদৌ, এটা আমি বুঝতে পারিনি, সেই জন্য আমি বলিনি। বলছে ইউ নো হি ওয়াজন্ট ইন ফুল ড্রেস মানে সে তার অ্যাকচুয়াল কাপড়ে ছিল না, মানে অ্যাকচুয়াল বড়লোকি পোশাকে ছিল না, তাহলে সেই অবস্থায় যদি আমি তার অ্যাকচুয়াল আইডেন্টিটি, সে আমার বন্ধু বলে ঠিক আছে, আমি জানি ঠিক আছে, বাট বাইরের লোকের কাছে তার আইডেন্টিটি আমি রিভিল করে দেবো, এটাতে উনি কী রিয়াক্ট করবেন সেটা তো আমি বুঝতে পারিনি। নাও কী বলছে দেখো, হোয়াট আ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, ডাফার আমাকে কত মাথা মোটা ভেবেছে, সেড হিউই, নট অ্যাট অল, একেবারেই নয়। হি ওয়াজ ইন দ্য হাই স্পিরিটস আফটার ইউ লিভ, হাই স্পিরিটস মানে একদম খুব দারুণ মুডে ছিলেন, একদম চিল্ড মুডে ছিলেন, তুমি যখন চলে যাওয়ার পরে উনি একদম দারুণ একটা রিফ্রেশিং মুডে ছিলেন। কেপ চাকলিং মানে হচ্ছে মাইল্ড একটা স্মাইল, মানে মৃদু মুচকি হাসছিল, মানে তুমি চলে যাওয়ার পরে, মানে একেবারেই না, তুমি যা ভাবছো ওরকম একেবারেই না, তুমি চলে যাওয়ার পরে উনি তো বেশ ভালোই মুডে ছিলেন, একটু করে হাসছিলেন, ঠিক আছে, টু হিমসেলফ অ্যান্ড রাবিং হিজ রিঙ্কেলড হ্যান্ডস টুগেদার, মানে এইভাবে তার রিঙ্কেল হ্যান্ডে ঘষছিল আর একটু করে হাসছিল, ঠিক আছে। আই কুডন্ট মেক আউট হোয়াই হি ওয়াজ ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট ইউ, আমি তখন বুঝতে পারিনি, I could not make out, আমি বুঝতে পারিনি তখন, why he was so interested to know all about you, তোমার সম্পর্কে জানার জন্য তার যে কেন এত ইন্টারেস্টেড সে ছিল, আমি তখন বুঝতে পারিনি, বাট আই সি ইট অল নাও, এখন বুঝতে পেরেছি যে কী হয়েছিল ব্যাপারটা। হি উইল ইনভেস্ট ইউর সভরেন ফর ইউ, তিনি কী করবেন, তুমি যে সভরেনটা ওনাকে দিয়েছো ওটা তোমার জন্য উনি ইনভেস্ট করবেন, কারণ ওনার কাজই হয়তো ওরকম কিছু, ঠিক আছে, ইনভেস্ট করবেন। হি উইল পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 months, তোমাকে কী করবে, ওই সভরেনের ইন্টারেস্ট সুদ তোমাকে ফেরত দেবে 6 মাস পরে, ঠিক আছে, প্রতিটা 6 মাস পরে তার সুদ দেবে, ঠিক আছে। আর কি, অ্যান্ড হ্যাভ আ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, যা তার বিনিময়ে কি উনি একটা বেশ ভালো রসদ সমেত, মানে একটা বেশ ভালো মজাদার মশলা মাখানো একটা স্টোরি পেয়ে গেলেন কি ডিনারের পরে বলার জন্য, মানে ডিনারের পরে নিশ্চয়ই ওনার যে সমস্ত মানে অ্যাকুইন্টেন্স ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে বেশ খোশ গল্প যখন করবে তখন এই গল্পটা বলবে, জানো আমি এরকম গিয়ে আর পেন্টিং করাচ্ছিলাম আর একজন এসে আমাকে ভিক্ষা দিয়েছে, তাহলে এই একটা হট টপিক হয়ে যাবে, তো বিনিময়ে এটা পেয়ে যাবেন তিনি। তাহলে এই যে গল্পটা ক্যাপিটাল স্টোরি মানে এই যে বড় গল্পটা, এটা ডিনারের পরে বলবেন উনি। এবার এত কিছু শুনে
কী মনে হচ্ছে হিউইর অবস্থা কেমন? আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল, গ্রোল্ড হিউই। গ্রোল্ড মানে একদম ঘো ঘো করে আওয়াজ করে, আমার রেগে বলছে যে আমি কতটা আনলাকি ডেভিল, শয়তান আমি, ঠিক আছে, আমি কতটা আনলাকি। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড। এই মুহূর্তে আমার কী করা উচিত? সব থেকে ভালো কাজ, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো, বিছানায় শুয়ে পড়ো, ব্যাস, আমার আর কোনো কাজ নেই, ঠিক আছে। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, যা তো করে ফেলেছো তুমি, বুঝতে পেরেছি, ঠিক আছে, এবার একটা কাজ করে উদ্ধার করো। সেটা কি? মাই ডিয়ার অ্যালান, ইউ মাস্ট নট টেল এনিওয়ান, তুমি প্লিজ কাউকে বলো না এই ব্যাপারটা, ঠিক আছে। আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো বলছে যে আমি আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, আমি কি করতে পারবো না, আমি লোকের কাছে, মানে এই যারা আমার কিনা এই যে ইনসিডেন্টের সাথে রিলেটেড আছে, আমি তাদের কাছে আমার মুখ দেখাতে পারবো না, আমার অ্যাকুইন্টেন্সদের কাছে বা আমার রিলেটেড যারা আশেপাশে লোকজন আছে তাদের কাছে আমি মুখ দেখাতে পারবো না, প্লিজ, ফর দ্য সেক অফ গড, প্লিজ বলো না। ননসেন্স, ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইউর ফিলান্থ্রপিক স্পিরিট। ফিলান্থ্রপিক ইম্পর্টেন্ট বলছে, আরে বাবা তুমি এত চাপ নিচ্ছ কেন? তুমি জানো তুমি কত ভালো কাজ করেছো? তোমার এই নেচারটা কী প্রকাশ পাচ্ছে? তুমি যে কাউকে একটা হেল্প করেছো, কী মনে হচ্ছে বলো তো? তোমার ফিলান্থ্রপিক স্পিরিট। ফিলান্থ্রপিক মানে হচ্ছে, এটা জানা উচিত তোমাদের, কদিন পরে তোমরা পাবে, যখন চাকরির পরীক্ষা দেবে তখন পাবে। ও ইয়েলো কালার ছিল তো, ফিলান্থ্রপিক। আচ্ছা, ফিলান্থ্রপিক ইজ এ পারসন যে কিনা হু ডাজ চ্যারিটি, যে দান ধ্যান করে, ঠিক আছে, ভালো মানুষ। দান কারা করে? সবার টাকা পয়সা থাকলেই তো সবাই দান করে, তা তো নয় না। তোমার টাকা পয়সা থাকলেই যে তুমি দান করবে, তোমার সেই ফিলান্থ্রপিক মেন্টালিটি থাকা দরকার, ঠিক আছে। তো ফিলান্থ্রপিক ইজ এ পারসন হু ডাজ চ্যারিটি বাই প্যাশন, মানুষের ভালো করে, সোসাইটির লোকের জন্য টাকা পয়সা দেয়, ঠিক আছে, বা অন্য কিছু দিয়ে হেল্প করে, সোসাইটিকে হেল্প করে, তাকে বলা হয় ফিলান্থ্রপিক, যে মানুষের ভালোর জন্য কাজ করে। তাহলে বলছে, তুমি এত চাপ নিচ্ছ কেন বাপু? তুমি যা করেছো তো ভালো কাজ করেছো, তাতে তোমার কি স্পিরিটের প্রকাশ পায়? তুমি দান করেছো টাকা, তার মানে কি তোমার ফিলান্থ্রপিক স্পিরিটের একটা ব্যাপার বোঝায় এখানে, হিউই। অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, পালিয়ে যাও না প্লিজ, এখন পালিয়ে যাও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, আর একটা সিগারেট খাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, তুমি এখন লরা সম্পর্কে যা খুশি, মানে যা তোমার, এখন একটা সিগারেট খাও, আর লরার ব্যাপারে যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো। এবার তোমাদের কি মনে হয়, ওর কি এখন সেই মেন্টাল কন্ডিশন আছে যে এখন লরার ব্যাপারে বসে বসে বলবে? একেই মাথা খারাপ হয়ে গেছে, তার উপর বলছে লরার ব্যাপারে বলো আর সিগারেট খাও। মুড অবভিয়াসলি সেরকম নেই। কী করছে? হাউএভার হিউই উড নট স্টপ, হিউই কী করেছে? স্টপ করেনি, ও দাঁড়ায়নি, ঠিক আছে। বাট ওয়াকড হোম, ও বাড়ি চলে গেছে, ফিলিং ভেরি আনহ্যাপি, খুব আনহ্যাপি হয়ে, অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার। তাহলে তিনি অ্যালান ট্রেভারকে, ফিটস অফ লাফটার মানে কি একদম অট্ট হাসি দিচ্ছে। ওই সিচুয়েশনের পরে আমাদের অ্যালান ট্রেভার যে আছে, ও কি খুব হাসছে, ঠিক আছে, পেছনে রেখে দিয়ে আমাদের হিউই চলে গেছে, আর অ্যালান ট্রেভার কী করছে? খুব হাসছে। দ্য নেক্সট মর্নিং he was at breakfast. The servant brought him up a card on which was written Monsieur Gustave Nordin de la Part de Emle Barenhausberg. কিছু বুঝতে পারো নি? এই লাইনটা কিছুই বুঝতে পারো নি? কী হয়েছে নেক্সট মর্নিং? এবার যখন কি আমাদের হিউই যখন ব্রেকফাস্ট করছে, তখন কি হয়েছে? ওর সার্ভেন্ট ছিল। এবার ভাববে যে ও তো বাবা পেনিলেস, তাহলে সার্ভেন্ট কী করে এলো? আছে, সার্ভেন্ট একটা হয়তো আছে, ঠাকুর, ওই যে ওর ওই যে আন্টি যে আছে তার হয়তো সার্ভেন্ট। তো সার্ভেন্ট কী করেছে? একটা, মানে দেখো, আজকালকার দিনে প্যারেন্টসের যাই থাকুক না কেন, তোমার বাড়ির লোকে যাই থাকুক না কেন, তোমার কি থাকছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে আন্টির সার্ভেন্ট থাকতে পারে, আশেপাশের লোকজনও থাকতে পারে, আমার ফ্যামিলি মেম্বারে থাকতে পারে, আমার বাবার টাকা থাকতে পারে, মায়ের টাকা থাকতে পারে। এবার আমি যদি বেকার হই, ঠিক আছে, অবভিয়াসলি আমাকে তো কিছু করতে হবে, তাই না? তাহলে এখানে হিউইর আন্টির হয়তো টাকা আছে, তাই জন্য উনি 200 টাকা করে দেন, 200 পাউন্ড করে। আর হিউইর টাকা পয়সা নেই, তাহলে এক তো ছেলে। এটা খুব ইম্পর্ট্যান্ট যে
ইনকাম করা, বোথ জেন্ডার, মানে ইরেসপেক্টিভ অফ দ্য জেন্ডার, ছেলেদেরও মেয়েদেরও ইনকাম করা খুবই মানে জরুরি। বাট স্টিল এখনও পর্যন্ত সমাজে একটা ব্যাপার আছে যে ছেলে মানেই তোমাকে ইনকাম করতেই হবে, আদারওয়াইজ সোসাইটি উইল নট গোয়িং টু গিভ ইউ দ্যাট মাচ রেসপেক্ট দ্যাট ইউ ডিজার্ভ, ঠিক আছে, দ্যাট ইউ ডিজার্ভস। অ্যাকচুয়ালি তোমার যত কোয়ালিফিকেশান থাকুক, যতই সুন্দর দেখতে হো না কেন, তোমার কিন্তু টাকা পয়সা থাকা জরুরি, অ্যাটলিস্ট টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস হার্স মডার্ন ওয়ার্ল্ড, ঠিক আছে। তাহলে বলছে যে একটা সার্ভেন্ট ছিল যে কিনা একটা কার্ড নিয়ে এসেছে, ঠিক আছে, কার্ড নিয়ে এসেছে। কার্ডে কী লেখা আছে? কার্ডে লেখা হচ্ছে মশিওর, মশিওর, মশিওর উচ্চারণটা অন্যরকম, ঠিক আছে, ফ্রেঞ্চ উচ্চারণ, গুস্তাভ নর্ডেন ডে লা পার ডে এমলে ব্যারেনহাউসবার্গ। এটা মানেটাও বলে দিচ্ছি, কারণ এই জিনিসের মানে তো তোমরা বুঝতে পারবে না। এর নিচে লিখছি, মশিওর মিন্স মিস্টার, মশিওর মিন্স মিস্টার বা স্যার, আমরা বলি না মিস্টার, মিস্টার, স্যার, তো মশিওর মিন্স মিস্টার। গুস্তাভ নর্ডেন ইজ দ্য নেম অফ দ্য ম্যান, একটা লোকের নাম হচ্ছে গুস্তাভ নর্ডেন, তাহলে মিস্টার, মশিওর গুস্তাভ নর্ডেন মিন্স মিস্টার, অর মিস্টার বলতে পারো, মিস্টার গুস্তাভ নর্ডেন ডে লা পার ডে এমলে ব্যারেনহাউসবার্গ। এটা মানে কি ডে লা পার ডে, ডে লা মিন্স অন বিহাফ অফ, on behalf of Baron Hausberg। আচ্ছা, বলছে একটা চিঠি এসেছে, কার্ড এসেছে, কার্ডের গায়ে কী লেখা আছে? কোট অ্যান্ড কোট, মশিওর গুস্তাভ নর্ডেন, মিস্টার গুস্তাভ নর্ডেন ডে লা পার ডে এমলে ব্যারেনহাউসবার্গ অন বিহাফ অফ ব্যারেনহাউসবার্গ। তার মানে সামওয়ান হ্যাজ কাম, কেউ একজন এসেছে যার নাম গুস্তাভ নর্ডেন, তাকে মিস্টার বলে ওই কার্ডে লেখা আছে মিস্টার গুস্তাভ নর্ডেন, যে কিনা কার পক্ষ থেকে এসেছে? অন বিহাফ অফ মিস্টার ব্যারেনহাউসবার্গ, মিস্টার ব্যারেনহাউসবার্গের কাছ থেকে উনি এসেছেন। কেন এসেছেন কি মনে হয়? কি মনে হয় উনি কেন এসেছেন? তো সেটা আমরা নেক্সট পেজে দেখে নেব কী কারণে এসেছে। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি। আমাদের হিউইর তো এমনিতেই ভয় পেয়ে আছে বেচারা, ও ভাবছে যে আমার মনে হচ্ছে এবার এই লোকটা এসেছে কী জন্যে, আমি এবার ক্ষমা চাইতে হবে আমাকে তার কাছে, মেবি সেই কারণেই এসেছেন, ঠিক আছে। তো আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, আমি যাতে সিনসিয়ারলি ক্ষমা চাই সে কারণে লোকটাকে পাঠিয়েছে হয়তো। সেইড হিউই টু হিমসেলফ, নিজেকে নিজে বলছে বেচারা। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটর আপ, বলছে ঠিক আছে যাও লোকটাকে উপরে নিয়ে এসো, ঠিক আছে। এবার কি হলো, এটা ওই ওল্ড জেন্টলম্যানের মানে সরি গুস্তাভ নর্ডেনের অ্যাপিয়ারেন্স বলেছে, অ্যান ওল্ড জেন্টলম্যান উইথ গোল্ড স্পেকটেকলস। এটা কিন্তু ব্যারেনহাউসবার্গ নয়, এটা কে এসেছে? ওই যে লোকটা গুস্তাভ নর্ডেন, ওই লোকটা এসেছে। ওই লোকটার নাম কি বলেছে? অ্যাপিয়ারেন্স, একটা ওল্ড জেন্টলম্যান এসেছে যিনি কিনা গোল্ড স্পেকটেকল, গোল্ড স্পেকটেকল মানে কি সোনার চশমা পরে এসেছে, স্পেকটেকলস, গোল্ড স্পেকটেকলস অ্যান্ড গ্রে হেয়ার, ধূসর কালারের চুল তার, ঠিক আছে, গ্রে হেয়ার কেম ইন টু দ্য রুম অ্যান্ড সেইড, সে কী বলছে? ইন আ স্লাইট ফ্রেঞ্চ অ্যাকসেন্ট। কারণ কি আমি বলেছি না যে আমাদের রাইটার ফ্রেঞ্চ টার্মগুলোকে অ্যাডাপ্ট করেছে। এই গল্পটা অ্যাকচুয়ালি বেসড অন, এটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের গল্প হচ্ছে, ঠিক আছে, ব্রিটিশ গল্প, স্টিল এখানে কিছু ফ্রেঞ্চের এলিমেন্ট দিয়ে দিয়েছে। মানে আমাদের ব্যারেনহাউসবার্গ কিন্তু ফ্রেঞ্চ পার্সন ছিল, অবভিয়াসলি ব্যারেনহাউসবার্গের যিনি অ্যাসোসিয়েট মানে যিনি অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে বা কিছু, এই যে গুস্তাভ নর্ডেন নামটাও বুঝতে পারছো কেমন একটা ফ্রেঞ্চ ফ্রেঞ্চ মতো, তাহলে সেও কিন্তু ফ্রেঞ্চ। তাহলে কি বলছে? একটু স্লাইটলি ফ্রেঞ্চ অ্যাকসেন্টে কী বলছে? হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মশিওর, মশিওর এসকিন, মশিওর মানে কি মিস্টার বলেছিলাম, ধুর বাবা, মশিওর মিন্স মিস্টার, ঠিক আছে। তাহলে বলছে যে আমার কি হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মশিওর আরস্কিন, আরস্কিন মানে কি আমাদের হিউই আরস্কিনকে বলছে যে আমি কি মানে হিউই আরস্কিনকে মিস্টার মশিওর মিন্স মিস্টার আরস্কিনের সাথে কথা বলতে পারি। হিউই বো ডাউন করা মিন্স এইভাবে নিচু হওয়া, ঠিক আছে, বো ডাউন করা মানে ওটাকে রেসপেক্ট জানানো, কেউ এলে এইভাবে বো ডাউন করা হয়, ঠিক আছে। তাহলে ও বো করেছে। আই হ্যাভ কাম ফ্রম ব্যারেনহাউসবার্গ, হি কন্টিনিউ, আমি কোথা থেকে এসেছি? আমি ব্যারেনহাউসবার্গের কাছ থেকে এসেছি। দ্য ব্যারন, ঠিক আছে, দ্য ব্যারন বলে
কিছু একটা বলতে যাচ্ছিল, মানে এটা কিন্তু বলছে ওই লোকটাই, ঠিক আছে। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হাউসবার্গ, দ্য ব্যারন বলে আরও কিছু বলতে যাচ্ছে, এত ভয় পেয়ে গেছে থতমত খেয়ে, ওনার ব্যারন কথাটা থামিয়ে উনি কী বলছেন, আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস। মানে কিছু একটা বলতে যাচ্ছিল বেচারা যে আমি ব্যারন হাউসবার্গের কাছ থেকে এসেছি বলে, ব্যারন বলে কিছু একটা বলতে আছে, তাকে থামিয়ে কি বলছে, প্লিজ আমাকে আমার সিনসিয়ারেস্ট অ্যাপোলজি তাকে জানিয়ে দেবেন, আমি খুব ক্ষমা প্রার্থী, আমি খুব লজ্জিত, এরকম বলছে। স্ট্যামার্ড মানে হচ্ছে তোতলানো, তুতলিয়ে মানে প্রায় বলতে বলতে তোতলে গেছে, ঠিক আছে, তোতলানো হয়ে গেছে। দ্য ব্যারন সেই দ্য এবার ওটা বলার পরে আমাদের ওল্ড জেন্টলম্যান কি বলছে, দ্য ব্যারন সেই দ্য ওল্ড জেন্টলম্যান উইথ এ স্মাইল, বলছে ব্যারন হ্যাজ কমিশন মি টু ব্রিং ইউ দিস লেটার অ্যান্ড এক্সটেন্ডেড অ্যাজ সিল্ড এনভেলপ। বলছে, উনি একটু হেসে বলছেন যে আমাদের যে ব্যারন উনি আমাকে কি পাঠিয়েছেন, আমাকে কমিশন করেছেন, আমাকে টাকা দিয়েছেন কী জন্যে, ফর গিভিং ইউ ফর ব্রিং ইউ দিস লেটার, তোমার জন্য একটা চিঠি আনার জন্য, মানে তোমার প্রতি একটা চিঠি উনি লিখেছেন, সেই চিঠিটা আনার জন্য আমাকে কমিশন করেছেন, মানে আমাকে এখানে টাকা দিয়ে পাঠিয়েছেন যাতে আমি কিনা এই চিঠিটা তোমার কাছে নিয়ে আসি, এবং একটা এক্সটেন্ডেড সিল্ড এনভেলপ, সিল করা একটা এনভেলপ খাম তার কাছে এক্সটেন্ড করলো, মানে দিয়ে দিল, ঠিক আছে। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, সেটার বাইরে কী লেখা আছে, মানে ওই এনভেলপের বাইরে কী লেখা আছে, ওয়েডিং প্রেজেন্ট টু, আচ্ছা এটা হিউই হবে, ঠিক আছে, হিউগ নয়, এটা আই, ঠিক আছে। তো ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্স্কিন অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার অ্যান্ড ইনসাইড ওয়াজ আ চেক অফ 10,000 পাউন্ড। ওকে, তাহলে আমাদের ব্যারন হাউসবার্গ উনি কী পাঠিয়েছেন, আমাদের হিউই এবং লরার বিয়ের জন্য সেই যে 10,000 পাউন্ডটা দরকার ছিল, যেটা দ্যাট ওয়াজ আস্কড বাই মিস্টার কার্নেল লরাস ফাদার, যে 10,000 পাউন্ডটার জন্য বলেছিল যে হিউই তুমি আমার কাছে 10,000 পাউন্ড নিয়ে এসো, তারপরেই আমি আমার মেয়ের সাথে তোমার মানে বিয়ের কথা ভেবে দেখবো। তাহলে সেই ব্যারন হাউসবার্গ কী করেছে, বিকজ অফ হিউইজ ফিলান্থ্রপিক নেচার, হিউইর এই যে মানে দান পুণ্য করা, মানে এত ভালো হিউম্যানিটি, এত ভালো তার ক্যারেক্টারিস্টিক, এত ভালো মানবিক হওয়ার জন্য, এত মানে হিউম্যান হওয়ার জন্য তাকে কি করেছে, তাদের বিয়ের জন্য সেই যে অ্যাজ আ প্রেজেন্ট হিসেবে, গিফট হিসেবে সেই 10,000 পাউন্ডটা পাঠিয়েছে, যেটা কিনা হিউই এবং লরার দরকার ছিল ফর দ্য সেক অফ মানে গেটিং ম্যারিড, তাদের বিয়ের জন্য দরকার ছিল, ঠিক আছে। তাহলে তার উপরে কী লেখা আছে, আ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্স্কিন অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার। ওকে, ওয়েন দে ওয়ার ম্যারিড, এবার অবভিয়াসলি হ্যাপি এন্ডিং হবে, কারণ কি এটা একটা হ্যাপিলি এন্ডিং হচ্ছে না, কারণ আমাদের তো 10,000 পাউন্ড আমাদের পাওয়া হয়ে গিয়েছে। তাহলে আলটিমেটলি তাহলে কী হলো, আমি বলেছিলাম যে উইল হিউই বি এবল টু অ্যারেঞ্জ দ্য 10,000 পাউন্ড, ইয়েস অর নো। আলটিমেটলি হি ওয়াজ এবল টু ম্যানেজ দ্যাট 10,000 পাউন্ড, সে যেই দিক তার যেভাবে হোক সিচুয়েশানে ঘটনাক্রমে যাই হয়ে যাক তার লাকে ছিল, তাই 10,000 পাউন্ডটা সে পেয়ে গেছে, এবং তাদের আলটিমেটলি একদিন শুভ দিন দেখে দুজনের 4 হাত এক করা হবে। সেই জন্য কী হচ্ছে, ওয়েন দে ওয়ার ম্যারিড অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান। হু ইজ দ্য বেস্ট ম্যান, বেস্ট ম্যান মানে হচ্ছে দেখবে বিয়ে বাড়িতে বরের সাথে, বরের হয়তো খুব ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হতে পারে, বা কেউ রিলেটিভ থাকে যে কিনা বরের পাশাপাশি থাকে, মানে একটা বেশ ভালো একটা ব্যাপার থাকে, ঠিক আছে, তার বেশ আদর আপ্যায়ন হয়, খাতির হয়, সেই টাইপের লোক হচ্ছে মানে বরের খুব কাছের লোক, ঠিক আছে, সেটা হচ্ছে বেস্ট ম্যান। মানে বিয়েবাড়ির সময় মনে করো বরের গাড়িতে পাশেই যে বসে থাকে, সব থেকে বেশি ইম্পর্টেন্স পায় বেস্ট ম্যান। তো এখানে বলেছে যে অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান, অবভিয়াসলি হিউইর খুব ক্লোজ ফ্রেন্ড, তাই জন্যে বেস্ট ম্যান হয়েছিল বিয়ের সময় অ্যালান ট্রেভার। অ্যান্ড দ্য ব্যারন মেড আ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট। তাহলে দেখো অত বড় মিলিয়নিয়ার, উনি ওদের বিয়েতে একদম স্পিচ দিয়েছেন ওয়েডিং ব্রেকফাস্ট। দেখো ওয়েডিং ব্রেকফাস্ট মানে ক্রিশ্চিয়ান বিয়ে, এবং আমাদের কি হয় বিয়ের পর রিসেপশন হয়, বৌভাত যেটাকে বলা হয়। তো ওয়েডিং ব্রেকফাস্ট মানে ওদের হয়তো বিয়ের দিন কোনো রকম কোনো ব্রেকফাস্ট করা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে, যেখানে ইনক্লুডিং দ্য গেস্ট সমেত বর বউ সবাই মিলে একটা ব্রেকফাস্ট করা হচ্ছে। সেই সভাতে স্পিচ দিয়েছে কে, আমাদের মিলেনিয়ার সাহেব, কে, ব্যারন হাউসবার্গ। আর বেস্ট ম্যান কে ছিল বিয়েতে, অ্যালান ট্রেভার। ক্লিয়ার? Now comes the most important line of this chapter. Okay, most important line that is spoken by, this is spoken by Mr. Alan Trevor. কি বলেছেন? Millionaire models remarked Alan,
millionaire models are rare enough, but by Jove, model millionaires are rarer still. এটা মানে কি? মনে করো একজন মিলিয়নিয়ার, অ্যাজ ফর এক্সাম্পল মুকেশ আম্বানির কথাই তুমি ধরে রাখো, কি মনে হয় মুকেশ আম্বানি গিয়ে একটা পেইন্টারের কাছে গিয়ে, পেইন্টার তার কাছে তো কিছুই নয়, সে যা বড় লোক, তাতে পেইন্টার আর্টিস্ট তো তার কাছে কিছু না, কিনে নেবে সবাইকে, ঠিক আছে? তো কি মনে হয় যে একটা ওরকম আম্বানি, ওরকম একটা রিচেস্ট পারসন গিয়ে নর্মাল একটা পেইন্টারের কাছে গিয়ে বলবে যে আমাকে একটু এঁকে দাও তো ভিখারির মতো করে? এটা কি খুব একটা ইউজুয়াল ব্যাপার, ন্যাচারাল না? বলছে যে একটা মিলিয়নিয়ার যে কিনা ওরকম মডেল হয়ে দাঁড়াবে পেইন্টারের সামনে, এটা হচ্ছে রেয়ার জিনিস, এটা প্রায় দুর্লভ, এটা প্রায় পাওয়াই যায় না। তাহলে মিলিয়নিয়ার মডেলস, মিলিয়নিয়ার যারা মডেল হয়েছে, মানে একটা মিলিয়নিয়ার, একজন কোটিপতি যে কিনা মডেলস, এইরকম টাইপের মানুষ রেয়ার এনাফ, তাদেরকে পাওয়া যায় না। বাট বাই জোব, বাই মাই গড, ঠিক আছে, গডকে অ্যাড্রেস করে বলছে মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার স্টিল। তাহলে মনে হচ্ছে না যে কী গোলমেলে ব্যাপার, মিলিয়নিয়ার মডেল, মডেল মিলিয়নিয়ার। তাহলে মিলিয়নিয়ার মডেল যারা কিনা মিলিয়নিয়ার অথচ মডেল হিসেবে মানে কোনো পেইন্টারের সামনে বসবে, এরম জিনিস আমরা দেখতে পাই না, সেটা রেয়ার। তার থেকেও রেয়ার কি, একজন ভালো মিলিয়নিয়ার পাওয়া, একজন মডেল মিলিয়নিয়ার পাওয়া। মডেল মানে কি আইডিয়াল, আইডিয়াল মানে মিলিয়নিয়ার অনেকেই আছে, দেখবে অনেকে আছে, বাট সবাই কি মডেল? তুমি টাটাকে দেখতে পারো আর আম্বানিকে দেখতে পারো, কে চ্যারিটি করে বেশি, কে ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়েলবিং অফ হিউম্যান বিংস কে কাজ করে? টাটা কাজ করে। তাহলে সেক্ষেত্রে তুমি এনাকে মডেল মিলিয়নিয়ার মানতে পারো। মডেল মানে আইডিয়াল, রোল মডেল। এটা কিন্তু মডেল মানে ওই যে আমি গিয়ে মডেলিংয়ের জন্য দাঁড়ালাম, আমার পেন্টিং আঁকা হলো, এটা কিন্তু সেই মডেল নয়। এই মডেলটা মানে হচ্ছে আইডিয়াল। আইডিয়াল, আইডিয়াল মানে একদম অ্যাকচুয়াল মডেল, মানে অ্যাকচুয়াল মিলিয়নিয়ার যে কিনা মানুষের বেটারমেন্টের কথা ভাবে, মানুষের কথা ভাবে, সেরকম মিলিয়নিয়ার আজকাল পাওয়া যায় না। তুমি এরম মিলিয়নিয়ার হয়তো লাখেও একটা পেয়ে যেতে পারো, যদিও এটা রেয়ার, যে তবুও তুমি লাখে একটা পেয়ে যেতে পারো এইরকম মিলিয়নিয়ারকে যে কিনা মডেল হয়ে একটা পেইন্টারের সামনে বসবে। বাট ইউ উইল নেভার গোয়িং টু গেট দ্যাট মিলিয়নিয়ার হু ইজ আ রোল মডেল, যে কিনা মডেল কীভাবে এই যে মানুষের হেল্প করে। আমাদের ব্যারেন হাউসবার্গ কেন মডেল মিলিয়নিয়ার, দ্য মডেল মিলিয়নিয়ার কেন? কারণ তিনি আমাদের হিউইর এত বড় একটা উপকার করেছেন, হিউইর মানে জীবন প্রায় মানে লিখে দিয়েছেন বলতে গেলে। তার জীবনের সব থেকে বেস্ট কাজটা করেছে আমাদের ব্যারেন হাউসবার্গ। টাকা তো সবার আছে, বাট সবাই কি টাকা চ্যারিটি করে? টাকা সবার আছে, সব মিলিয়নিয়ার আছে, বাট তুমি এখন বলবে যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বিয়ে দিচ্ছে না, আমার বাড়ি থেকে গিয়ে আম্বানির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো, দিন রাত পড়ে থাকো, মাথা ফুটে মরো যে আমি কিছু পাচ্ছি না, আমার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? মানে কত এরকম লাখ লাখ মানুষ, তাদের কি দেবে? না। তবে হ্যাঁ, তারাও চ্যারিটি করে। তবে এইটাই কথা যে মডেল মিলিয়নিয়ার মডেল পাওয়া যায়, যদিও এটা রেয়ার, তবুও পাওয়া যায়। বাট মডেল মিলিয়নিয়ার, আইডিয়াল মিলিয়নিয়ার পাওয়া চাপের ব্যাপার। ক্লিয়ার? তাহলে এই মডেলটা মানে হচ্ছে রোল মডেল বা আইডিয়াল, আর এই মডেলটা মানে হচ্ছে নর্মাল, যে মডেল তুমি অ্যাজ আ মডেল দাঁড়িয়ে আছো, মডেলিং করছো, সেরকম মডেল। তো দিস ইজ দ্য স্টোরি, দিস ইজ হাউ দ্য স্টোরি এন্ডস অন এ হ্যাপি নোট, তাই তো? অবভিয়াসলি একটা হ্যাপি স্টোরি, শর্ট স্টোরি ছিল এটা, খুবই ইন্টারেস্টিং স্টোরি ছিল। আমি বলেছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আই উইল আনফোল্ড হু ইজ দ্য মডেল মিলিয়নিয়ার, আমি আগে বলিনি। বাট তোমরা এবার তোমাদের পালা, তোমরা এটা পুরো স্টোরিটা পড়বে। আই হোপ তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখেছো, এবং তোমাদের যা যা কোয়ারিজ আছে, আমার মনে হয় না খুব বেশি কোয়ারিজ আছে, স্টিল ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি দেন পুট ইট ইন দ্য কমেন্ট সেকশন। আর একটা কথা, কেমন লাগলো মানে এই যে আমি যে তোমাদেরকে পড়ালাম টেক্সটটা, কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না। মানে ক্রিটিসিজম, কমপ্লিমেন্ট, সব রকমের কিছু ওয়েলকাম করছি আমি। কমেন্ট সেকশানে যা মনে হবে লিখে জানাবে যে ম্যাম এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, ম্যাম এটা ঠিক লাগছে, ওটা ঠিক লাগছে, বা যাই মোটামুটি যাই ফিল করবে, কেমন লেগেছে প্রথমত জানাবে, ঠিক আছে? তো সেখানে আমি তোমাদের কমেন্টগুলো মানে পড়ে রিপ্লাই করার চেষ্টা করব, যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ডাউট থাকে, আমি সলভ করার চেষ্টা করব। সো নাও with this I am taking with your leave, and till the time মন দিয়ে পড়াশোনা করো, ভালো হবে, সামনে এক্সামগুলোর জন্য প্রিপেয়ার্ড হও। আমি আরও একটা টেক্সট নিয়ে আসবো নেক্সট ডেতে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এ। till the time, টাটা, বাই।